সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি লাইভ এমসিকিউর পক্ষ থেকে। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন, লেকচারার আইসিটি, গভর্নমেন্ট শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা। আমি 38তম BCS এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিস যোগদান করেছি। আমার অনার্স এবং BSc MSc ছিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে, এবং 49তম BCS এর আজকের এই বিষয়ভিত্তিক ক্লাসে আমি কম্পিউটার সায়েন্সের টপিক নিয়ে আলোচনা করব, যার কোড হচ্ছে 971। এবং আজকের যে ক্লাসের বিষয় সেটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স এবং নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব। এবং এর মধ্যে যে বিষয়গুলো থাকবে, নাম্বার সিস্টেমের বিষয়গুলো থাকবে, নাম্বার সিস্টেমের বুলিয়ান অ্যালজেব্রার টপিকগুলো থাকবে, লজিক ফাংশন থাকবে, লজিক ফাংশন সিম্পলিফিকেশন থাকবে, কার্নো ম্যাপ থাকবে, লজিক গেট, লজিক সার্কিট, মাল্টি ফ্লিপ ফ্লপ, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, কাউন্টার এবং রেজিস্টার, এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। যদিও একটা ক্লাসে এত বড় টপিক আলোচনা করাটা একটু টাফ, তারপরেও যে বিষয়গুলো আসলে মানে গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো একটু বেশি করে আলোচনা করবো। আর যে বিষয়গুলো সবাই মোটামুটি আমরা জানি সেগুলো আমরা একটু দ্রুত যাব, ঠিক আছে? যাই হোক, কথা না বাড়িয়ে আমি আমার মূল ক্লাসে যাই। প্রথমে আমরা নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা একটু করি। নাম্বার সিস্টেমে এখানে আমরা যে ওয়েতে নাম্বারগুলোকে রিপ্রেজেন্ট করি সেটাই আসলে নাম্বার সিস্টেম। এখানে পজিশনাল এবং নন পজিশনাল নাম্বার সিস্টেম আছে। পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে যে সকল নাম্বার সিস্টেমের ডিজিটগুলোর পজিশনাল ভ্যালু অর্থাৎ বেস থাকে, অর্থাৎ ওয়েটেড ভ্যালু থাকে, সেটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, যেটা বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল এইগুলো। আর নন পজিশনাল নাম্বার সিস্টেম নিয়ে আমরা আলোচনা করবো না। এখানে রোমান সংখ্যা সহ, হায়ারোগ্লিফিক সহ আর অন্যান্য সংখ্যাগুলো নন পজিশনাল সংখ্যা, যাদের ডিজিটগুলোর কোনো পজিশনাল ভ্যালু নাই বা স্থানীয় মান নাই। ওকে, এখানে আমরা 4 ধরনের নাম্বার সিস্টেমের জাস্ট করছি, দেখিয়েছি। এখানে বাইনারি নাম্বার সিস্টেমে আমরা জানি 2টা ডিজিট 0 1 ইউজ হয়, অক্টালে 8টা 0 থেকে 7 পর্যন্ত, ডেসিমেলে 10টা 0 থেকে 9 পর্যন্ত, আর হেক্সাডেসিমেলে হচ্ছে 16টা 16 বেস, যেটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, এবং 6টা অ্যালফাবেট A থেকে 6 পর্যন্ত, F পর্যন্ত আমরা নিয়ে থাকি, যেখানে A হচ্ছে 10 এবং বাকিগুলো BCDEF করসপন্ডিং টু ডেসিমেল 11 12 13 14 15 পর্যন্ত। ওকে, তো যাই হোক, আমরা বাইনারি সিস্টেমের একটু যোগ বিয়োগ কনভার্সন দেখব। আমরা নাম্বার সিস্টেমের কনভার্সন দেখব। এখানে আমি কয়েকটা কনভার্সনের জাস্ট দিয়ে রেখেছি কোনো রকম। এটা যে যেভাবে করতে অভ্যস্ত বা যে যেভাবে করতে কমফোর্টেবল ফিল করে সে সেভাবে করলেই হবে। এখানে আমরা প্রথম যেটা দেখছি, ডেসিমেল নাম্বার সিস্টেম থেকে অন্য আদার্স নাম্বার সিস্টেম, অর্থাৎ অন্য 3টা যে নাম্বার সিস্টেম আছে সেই নাম্বার সিস্টেমগুলো এখানে দেখানো হয়েছে। ডেসিমেল নাম্বার সিস্টেম থেকে যখন আমরা অন্য নাম্বার সিস্টেমে কনভার্ট করবো, জাস্ট ডেসিমেল মানকে আমরা, যদি সেটা ভগ্নাংশ সহ হয় তাহলে জাস্ট যেটা ইন্টিজার পার্টটা আছে সেই ইন্টিজার পার্টকে আমরা যে নাম্বার সিস্টেমে কনভার্ট হবে তার বেস দ্বারা সাকসেসিভলি ডিভাইড করব। সেক্ষেত্রে ভাগফল এবং ভাগশেষকে আমরা আলাদা করব। ভাগশেষকে আমরা রিভার্সলি, অর্থাৎ এভাবে রিভার্সলি যদি আমরা সাজিয়ে দিই, তাহলে আমরা সেই নাম্বার সিস্টেমের সেই ইন্টিজার পার্টের আমরা করসপন্ডিং সেই নাম্বার সিস্টেমের ডিজিটগুলো পেয়ে যাব। আর যেটা ফ্র্যাকশন পার্ট হচ্ছে বেস দ্বারা গুণ করব। বেস দ্বারা গুণ করে আমরা গুণফল, এবং হচ্ছে গুণফলে যদি কোনো ইন্টিজার পাওয়া যায় সেটা আমরা এখানে কাউন্ট করব। সেটাকে আমরা উপর থেকে নিচে যদি সাজাই তাহলে আমরা সেই ফ্র্যাকশন পার্টেরও ডিজিটগুলো পেয়ে যাব। এইভাবে যেমন আমরা এখানে 17কে বাইনারিতে প্রকাশ করে 2 দ্বারা আমরা সাকসেসফুলি ভাগ করছি, এবং ভাগশেষগুলোকে আমরা, রিমাইন্ডারগুলোকে আমরা যেগুলো রেখেছি পাশে, যেটাকে আমরা বাইনারির সেই রেজাল্টেন্ট ডিজিট হিসেবে নিয়েছি। সেমভাবে এখানে অক্টাল, যখন আমরা ডেসিমেল থেকে অক্টালে যাচ্ছি 8 দ্বারা ভাগ করছি সাকসেসিভলি 0 না হওয়া পর্যন্ত, এবং এটাকে আমরা MSB টু LSB এটা সাজিয়ে দিলে আমরা ফ্র্যাকশন ইন্টিজার পার্টের এটা পেয়ে যাচ্ছি। সেমভাবে এখানে আমাদের বেস যেহেতু 8 দ্বারা আমরা ওই ফ্র্যাকশন পার্টকে গুণ করে ইন্টিজার ভ্যালু আছে কিনা সেটা আমরা এখন নিচ্ছি এবং সেটা ভাবে সাজাচ্ছি। আই থিঙ্ক এটা আপনারা সবাই জানি, এই জন্য এটা নিয়ে আলোচনা করছেন। হেক্সাডেসিমেল সেম সিস্টেম। অন্য নাম্বার সিস্টেমে 5 ভিত্তিক নাম্বার সিস্টেমে যদি কনভার্ট করি ডেসিমেল থেকে, তাহলে 10 সেই ডেসিমেল সংখ্যাটাকে জাস্ট 5 দ্বারা আমাদের সাকসেসিভলি ভাগ করে করে যেতে হবে, এবং রিমাইন্ডারগুলোরে রিভার্সলি সাজাইলে আমরা সেটার করসপন্ডিং নাম্বার সিস্টেমটা পেয়ে যাব, নাম্বারটা পেয়ে যাব। ওকে, এখন হচ্ছে আমরা আদার্স নাম্বার সিস্টেম থেকে আমরা যদি বাইনারি নাম্বার সিস্টেমে যদি আমরা কনভার্ট করতে যাই, সেক্ষেত্রে জাস্ট কিছু না, যে নাম্বার সিস্টেম থেকে যাচ্ছি সেই নাম্বার সিস্টেমের প্রত্যেকটা ডিজিটের জাস্ট কি ওয়েটেড ভ্যালুটা, অর্থাৎ স্থানীয় মানটা
পজিশনাল ভ্যালুটা বের করে যোগ করে দিব, প্রত্যেকটা ডিজিটের পজিশনাল ভ্যালু বের করে যোগ করে দিব। পজিশনাল ভ্যালু বের করার যে নিয়ম সেটা হচ্ছে সেই ডিজিট লিখবো ইনটু বেস, এবং সেই ডিজিটের পরে পূর্ণ সংখ্যার পর্যন্ত কতগুলো ভ্যালু আছে সেটা আমাদেরকে পাওয়ার হিসেবে যাবে। যত আমরা বাম থেকে ডানের দিকে যাচ্ছি তত কিন্তু পাওয়ার কমছে। আমরা জানি যে পজিশনাল নাম্বার সিস্টেমের আমরা যে কোনো একটা ডিজিটের যত আমরা ডান থেকে বামে যাই তত ওয়েট বাড়তে থাকে, আর বাম থেকে ডানে গেলে ওয়েটটা এক এক করে কমতে থাকে। ঠিক আছে, এই ওয়েতে আমরা এটা রিপ্রেজেন্ট করি। এখানে জাস্ট ক্যালকুলেশন করে মান বসিয়ে দিলে আমি করসপন্ডিং ডেসিমেল ভ্যালু পেয়ে যাব। অক্টাল থেকে করলেও ঠিক সেম, ডিজিটগুলোর স্থানীয় মান বের করে আমরা জাস্ট ডেসিমেল ভ্যালুটা পেয়ে যাবো। এইভাবে হেক্সাডেসিমেল থেকেও আমরা এভাবে যেতে পারবো, এটা আলোচনা করার বিষয় না। এখন অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে বাইনারি যেহেতু যাচ্ছি, অক্টালে আমরা জানি 0 থেকে 7 পর্যন্ত বিট ইউজ হয়, সর্বোচ্চ ডিজিট হচ্ছে 7। তো সর্বোচ্চ ডিজিটকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের 7 যেহেতু, তাহলে 7-এর বাইনারি হচ্ছে 1111111। সেক্ষেত্রে আমাদের 3 বিটের আমরা কোড নেই। অক্টাল নাম্বার সিস্টেমের প্রতিটা অক্টাল ডিজিটের জন্য করসপন্ডিং 3 বিট বাইনারি নিয়ে ওইটা সাজিয়ে দিলে আমাদের বাইনারিতে কনভার্ট হয়ে যাবে। এখানে যেমন আমরা একটা অক্টাল নাম্বার নিয়েছি, এই অক্টাল নাম্বারটা আপনারা সবাই পারেন এগুলো, তারপর আমি জাস্ট এখানে দেখিয়েছি অক্টাল নাম্বারের প্রত্যেকটা ডিজিট আমি লিখছি, প্রত্যেক ডিজিটের করসপন্ডিং 3 বিট করে বাইনারি লিখছি। যদি ফ্র্যাকশন পার্ট থাকে সেখানেও আমাদের প্রত্যেকটা ডিজিটের জন্য আমাদের 3 বিট করে বাইনারি নিয়ে এটা সাজিয়ে দিলেই আমরা কিন্তু করসপন্ডিং বাইনারি নাম্বারটা পেয়ে যাচ্ছি। যদি আমরা উল্টাভাবে করতে চাই, অর্থাৎ বাইনারি থেকে যদি আমরা অক্টাল করতে চাই, তাহলে যে বাইনারি সিকোয়েন্সটা আছে, বাইনারি যে সংখ্যা ডিজিটগুলো আছে, সেই ডিজিটগুলোকে আমরা 3 বিট করে গ্রুপ করব। তবে যে ইন্টিজার যে পার্টটা, সেই ইন্টিজার পার্টটাকে আমরা গ্রুপ করব এলএসবি টু এমএসবি, অর্থাৎ ডান থেকে বামের দিকে গ্রুপ করব 3 বিট করে। আর যেটা ফ্র্যাকশন পার্ট সেটা হচ্ছে আমরা বাম থেকে ডান দিকে 3 বিট করে গ্রুপ করব। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে গ্রুপ করা হয়েছে। এখানে যে ফ্র্যাকশন পার্টটা, ইন্টিজার পার্টটা আছে, এখানে একটু ভুল মনে হচ্ছে কি, 011 হবে 101, ও হ্যাঁ, না ঠিক আছে, 011 এইটা আমরা এখানে নিয়েছি। তারপর 101 এটা, তারপর 10 ছিল, যেহেতু এটা 3 বিট হবে, অক্টাল একটা অক্টাল বিট হচ্ছে 3 বিটের, এই জন্য আমরা একটা অতিরিক্ত বাম পাশে একটা 0 নিয়েছি। এখন জাস্ট এই যে 3 বিট করে যে আমরা গ্রুপ করছি, এই 3 বিট বাইনারির করসপন্ডিং অক্টাল কোড বা ডিজিট যদি আমরা এখান থেকে বের করি, তাহলে আমাদের কিন্তু এটাই হচ্ছে সেই কনভার্টেড অক্টাল মান। তো এইভাবে করবো আমরা, আপনারা এইসব জানি, এই জন্য বেশি কথা বলছি না। হেক্সাডেসিমাল থেকে বাইনারি করতে গেলে আমরা যেমন অক্টাল থেকে বাইনারি করার সময় আমরা প্রতিটা অক্টা ডিজিটের জন্য আমরা 3 বিট করে বাইনারি নিচ্ছি। এখানে জাস্ট যেহেতু 16টা ভ্যালু এখানে, সো 0 থেকে F পর্যন্ত 15 পর্যন্ত, সো এখানে আমাদের 4 বিট প্রয়োজন হবে। তো প্রতিটা হেক্সা ডিজিটের জন্য আমরা 4 বিট করে বাইনারি নিব, করসপন্ডিং 4 বিট করে বাইনারি নিয়ে ওইটা সাজিয়ে দিলে হয়ে যাচ্ছে। ফ্র্যাকশন পার্ট থাকলে সেখানেও আমরা 4 বিট করে নিব, এবং এইভাবে দেখা যাচ্ছে যে আমরা নিলেই সাজিয়ে দিলে আমাদের এখানে বাইনারিতে কনভার্ট হয়ে যাবে। সেইভাবে যদি আমি বাইনারি থেকে হেক্সাডেসিমাল করতে যাই, তাহলে বাইনারির যে মানটা দেওয়া আছে সেই বাইনারির মানগুলোকে আমাদের এখানে ওই যে অক্টালে যাওয়ার সময় যেমন আমরা 3 বিট করে গ্রুপ করতে হবে, এখানে আমাদেরকে 4 বিট করে গ্রুপ করতে হবে। সেমভাবেই ডান দিক থেকে বাম দিকে যেতে হবে ইন্টিজার পার্টের জন্য, আর ফ্র্যাকশন পার্টের জন্য বাম থেকে ডান দিকে গ্রুপ করতে হবে, গ্রুপগুলো করতে হবে। এখানে গ্রুপ করা হয়েছে 11001, তার মানে এটা নিয়ে একটা গ্রুপ হয়েছে, এটা আবার এটা নিয়ে একটা গ্রুপ হয়েছে, আবার এদিকে একটা গ্রুপ হয়েছে, এটা একটা গ্রুপ হয়েছে। এর করসপন্ডিং যে হেক্সাডেসিমাল মান, অর্থাৎ 1010 হচ্ছে 10, ডেসিমেল 10 হয়, তার করসপন্ডিং হেক্সা কোড হচ্ছে, হেক্সা বিট ডিজিট হচ্ছে A, 1011 হচ্ছে 11, এর করসপন্ডিং হেক্সা ডিজিট হচ্ছে B। সো এইভাবে আমরা 011 এর 7 এভাবে আমরা লিখে দিলে এটা আমাদের কনভার্ট হয়ে যাবে। এখনো আছে লাস্ট যে অপশনটা আছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল বা হেক্সাডেসিমাল থেকে অক্টাল কনভার্সন। অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমালে যাওয়া যায় না, এটা আমাদেরকে বাইনারি বা ডেসিমেল হয়ে যেতে হবে। তার মানে অক্টাল থেকে হেক্সাডেসিমাল যেতে গেলে অক্টালের 3 বিটকে আমরা অক্টালের প্রতিটা অক্টা ডিজিটের জন্য 3 বিট করে বাইনারি নিব। সেই 3 বিট বাইনারিকে আমরা যে বাইনারি থেকে আমরা যে বাইনারি সিরিজটা পাবো, সেই বাইনারি মানটাকে আমরা আবার 4 বিট করে গ্রুপ করে আমরা সেখান থেকে আমরা করসপন্ডিং হেক্সাডেসিমাল মান পাবো। আমরা ডেসিমেল থেকেও যেতে পারি, বাট ডেসিমেল থেকে একটু কঠিন হয়, এটা বাইনারি থেকে হচ্ছে সহজ। তো আমরা বাইনারি থেকে এটা করার চেষ্টা করবো। আবার হেক্সাডেসিমাল থেকে অক্টাল আসতে গেলে সেমভাবে আমার প্রতিটা হেক্সা ডিজিটের জন্য 4 বিট বাইনারি নিব। সে যে বাইনারি যে আমি সিরিজটা পাবো, সেই বাইনারি থেকে আমি আবার 3 বিট করে গ্রুপ করে আমি অক্টালে আসবো। খুবই সিম্পল, আমি জানি এগুলো
আমরা সবাই জানি, আমি জাস্ট বলে দিচ্ছি কারণ অনেক জিনিস আলোচনা করার আছে। এখানে আমরা বাইনারি নাম্বার সিস্টেমের এডিশনগুলো একটু দেখবো। খুবই সিম্পল, আমরা এখানে একটা ডেসিমাল এডিশন রাখছি বাচ্চাদের জিনিস, তারপর আমি রাখছি যে এটার মতো করেই সবকিছু, এটার মতো যদি আমি সবগুলোকে চিন্তা করি তাহলে আর আমার ওই নিয়ম টিয়ম পড়তে হবে না যে কোনটার কি করলে কি হবে। আমরা জানি যে এটা যখন যোগ করতেছি 9-এর উপরে যদি ভ্যালু যায় তাহলে সেটা 10 গুণিতক আমার ক্ষেত্রে বাদ দিয়ে যত গুণিতক আমি বাদ দিব সেটা হচ্ছে ক্যারি হবে, আর বাকিটা হচ্ছে সেই বরাবর, সেই কলম বরাবর বসে যাবে, সেটার বরাবর বসে যাবে। যেমন 9 আর 7 16, এখানে 9-এর বেশি, 16 নামে কোনো আসলে ইউনিট ডিজিট নাই, সেক্ষেত্রে আমি 16-র 6 নামছে, আর অনগুণিতক মানে 10-এর একটা 10 এখান থেকে আমরা বাদ দিছি, তার জন্য হাতে 1 থাকে। এইভাবে করে এটা 8 3 11 হাতে 1 ছিল 12, 12 2 নামে হাতে থাকে 1, এভাবে আমরা আগাচ্ছি। তো ঠিক আমি যদি এইভাবে চিন্তা করি 4 আর 7, মানে আমরা প্রথমে আসলে এটা ডেসিমেলে চিন্তা করব। 4 আর 7 হচ্ছে 11 হয়, এখানে যেহেতু এটা 8 গুণিতক আকারে বাদ যাবে, এখানে তার মানে 11 থেকে 8 বাদ দিলে তার মানে 1 গুণিতক বাদ যাচ্ছে, 1 গুণিতক যদি বাদ যায় তাহলে ক্যারি থাকবে 1, আর 11 থেকে 8 বাদ দিলে 3 থাকছে, 3 বসে যাচ্ছে। 6 আর 1 7, ক্যারি ছিল 1, 8, 8 থেকে 8 নামে কোনো ডিজিট নাই যেহেতু অক্টালে, সো 8 থেকেও 1 গুণিতক 8 বাদ গেলে 0 থাকে, সেই 0 বসছে। 5 3 8, হাতে ছিল 1 9, 9 থেকে 1 গুণিতক বাদ গেলে 1 থাকে, আবার হাতে থাকে 1, 7 2 9 আর 1 10, 10-এর 2 নামে হাতে থাকে 1, কারণ কি 10-এর 2 আসছে, 8 এখানে বাদ যাবে, 1 গুণিতক বাদ যাবে। এরকম যদি আমি অক্টালের ক্ষেত্রে যদি আমি এরকম সাপোজ বলতাম যে এটা 7 7 7 7 ধরলাম, এটা একটা অক্টাল নাম্বার। এখন যদি বলে এই অক্টাল নাম্বারের যোগফল কত হবে, তাহলে আমাদেরকে যেহেতু প্রত্যেকটা ইউনিট ডিজিট, মানে 7 সিঙ্গেলস 7 সিঙ্গেলস 7 সিঙ্গেলস 7 ইউনিট, মানে সিঙ্গেলস ইউনিট যাই বলি, তার মানে 4 সাথে 28টা সিঙ্গেল আসছে ডিসিমেলে যদি আমি চিন্তা করি, তাহলে এখানে আসলে কত গুণিতক বাদ যাবে, 3 8 24, 3 গুণিতক বাদ যাবে, আর 28 থেকে 24 বাদ দিলে 4 থাকে, তাহলে 4 হবে ইউনিট ডিজিট, আর 3 গুণিতক বাদ গেছে, এটা কিন্তু 3 4, এটার ইকুইভ্যালেন্ট কিন্তু এরকম হবে। তো যদি আমি নাম্বার সিস্টেমকে রিয়ালাইজ করতে পারি তাহলে যে কোনো নাম্বার সিস্টেমে আমি যোগ বিয়োগ, আবার বিয়োগ যেভাবে করি সেমভাবে করতে হবে, কোনো নিয়ম নিয়ম আমার মেমোরাইজ করতে হবে না, বুঝলেই হবে। এটা নিয়ে আসলে বেশি আলোচনা করতেছি না, অনেক যেহেতু কিছু আলোচনা করতে হবে। ওকে, এখানে হেক্সাডেসিমালের যোগ আছে, হেক্সাডেসিমালের যোগ ঠিক সেভাবে, এটা 14 আর 3 17, এখানে 16 গুণিতক 16 1 গুণিতক বাদ যাবে, 16 বাদ যাবে, 1 থাকে, ঠিক সেমভাবে এটা যোগ হয়ে এভাবে আসছে। এটা আমরা সবাই পারি, এই জিনিসটা নিয়ে আর আলোচনা করার আমি মনে করি দরকার নাই। বাইনারি ঠিক সেম, 0 1 যোগ করলে 0 1, আপনারা যদি অন্যভাবে পারেন, আপনারা যেভাবে যে শিখছেন 0 1 0 0 যোগ করলে বাইনারি 0 হয়, 0 1 যোগ করলে বা 1 0 যোগ করলে 1 হয়, আবার হচ্ছে 1 1 যোগ করলে 0 হয়, ক্যারি 1 হয়, যে যেভাবে বোঝে আর কি। আমার কাছে 1 1 যোগ করলে 1 1 যোগ করলে 2 হয়, 2 থেকে 2 গুণিতক মানে 1 গুণিতক বাদ যাচ্ছে 2, তার মানে থাকছে না কিছু, 0 হচ্ছে। এখানে 1 1 হচ্ছে, 1 1 যোগ করলে যেমন 0 হচ্ছে, হাতে ক্যারি 1 থাকতেছে, 1 1 যোগ করলে 2, আরও 1 ক্যারি আছে 3, 3 থেকে 1 গুণিতক মানে 2 বেজের 1 গুণিতক বাদ যায়, অর্থাৎ 2 বাদ যায়, তার মানে থাকে 1, ওইটা হবে ক্যারি, ঠিক সেভাবে এটা হচ্ছে। ওকে, এখন সাইন নাম্বার আলোচনা করব। আমি খুব দ্রুত কথা বলছি কারণ অনেক বিষয় আলোচনা করতে হবে। সাইন নাম্বারের মাধ্যমে আমরা বাইনারি সিস্টেমে বা কম্পিউটার মাধ্যমে আমরা ধনাত্মক পজিটিভ এবং নেগেটিভ নাম্বারকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। সাইন নাম্বার রিপ্রেজেন্ট করার জন্য, কারণ কম্পিউটার কিন্তু মানে আমরা যেমন আমাদের দৈনন্দিন জীবনে কোনো নেগেটিভ সংখ্যা ইউজ করতে গেলে আমরা মাইনাস দিচ্ছি, কোনো পজিটিভ সংখ্যা বলতে গেলে আমরা প্লাস দিচ্ছি, মাইনাস প্লাস, কিন্তু আমাদের কম্পিউটার সিস্টেম কিন্তু মাইনাস বা প্লাস এটা তো বুঝবে না। এই জন্য হচ্ছে যে বাইনারি, যেহেতু সব কিছু বাইনারিতে রিপ্রেজেন্ট করা হয়, এই জন্য হচ্ছে সাইন নাম্বারকে রিপ্রেজেন্ট করার 3টা ওয়ে আছে। একটা হচ্ছে সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন, একটা হচ্ছে 1's কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন, একটা হচ্ছে 2's কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন। সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন যেটা আছে সেটা হচ্ছে জাস্ট আমরা জানি যে নাম্বার সিস্টেমে আমরা যে নাম্বারই নিয়ে কম্পিউটার কাজ করি না কেন, সেই নাম্বারটাকে রেজিস্টারে আগে স্টোর করা হয়, তারপর সেখান থেকে কাজ করে। এখন আমি একটা যদি 5, এই নাম্বারটা আমি +5 যদি আমি স্টোর করতে যাই, এখানে আমি 8 বিট যদি রেজিস্টার নেই, 8 বিট রেজিস্টার নেই বা যত বিট রেজিস্টার নেই, এবং লেফট মোস্ট বিটটা হবে হচ্ছে সাইন বিট, লেফট মোস্ট বিট বা এমএসবিটা হবে হচ্ছে সাইন বিট, আর বাকি বিটগুলো হবে ডেটা বিট। 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে তার মানে 8ম বিটটা হবে সাইন বিট,
আর বাকি 7টা বিট হবে ডেটা বিট। এক্ষেত্রে আমরা যদি +5-এর যদি আমরা করতে চাই, তাহলে +5-এর 101 এটা হচ্ছে +5-এর ডেটা। তো যেটা 8 বিট রেজিস্টার, বাকিগুলো এখানে আমার 0 দিয়ে দিতে হবে। এখানে লেফট মোস্ট এটা হচ্ছে সাইন বিট, লেফট মোস্ট সাইন বিট, এটা 0, তার মানে সংখ্যাটি ধনাত্মক। এখন যদি আমি +5-এর মানে সাইন ম্যাগনিটিউড যে রিপ্রেজেন্টেশন আছে যদি আমি সেখানে করতে যাই, তাহলে -5 যদি আমি লিখতে চাই, তাহলে আমার কি করতে হবে, এই সাইন বিটটা অন করে দিতে হবে, কারণ সাইন বিট 0 মানে পজিটিভ, সাইন বিট 1 মানে নেগেটিভ। আর বাকিগুলো জাস্ট আমার 5 ডাটা বিট 5 হিসেবে দিয়ে দিলে হয়ে যাবে 101। এটা আমার হচ্ছে এভাবে কিন্তু রিপ্রেজেন্ট হয়, যদিও এটা প্রচলিত না, এটা সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন। আর একটা আছে ওয়ান্স কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন। ওয়ান্স কমপ্লিমেন্টটা হচ্ছে যদি আমি বাইনারি সংখ্যা, বাইনারি ডিজিটগুলো যদি কনভার্ট করে দেই, প্রত্যেকটা বাইনারি ডিজিটকে যদি আমি কনভার্ট করে দিই, তাহলে এটা ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে যায়। ওয়ান্স কমপ্লিমেন্টের মাধ্যমে করা যাবে। সাপোজ এটা যদি বাইনারি, এটা যদি +5 হয়, এটা পজিটিভ যেহেতু সাইন বিট পজিটিভ, +5। তো যদি আমি এটার ওয়ান্স কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন করতে চাই, মানে নেগেটিভ সংখ্যা ওয়ান্স কমপ্লিমেন্টের মাধ্যমে আমরা পেতে পারি, সেটাও হয়, সেটাও একটা পদ্ধতি আছে। আমি যদি 5 দিই, তাহলে এর কি হবে, এটা জাস্ট ওয়ান্স কমপ্লিমেন্ট করে দিতে হবে। 1 1 মানে 0-কে 1 করতে হবে, 1-কে 0 করতে হবে, 0 1 0। যেহেতু এই সাইন বিট 1, তার মানে এটা 1। যদিও এটাও কিন্তু আমাদের জনপ্রিয় পদ্ধতি না, সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি নেগেটিভ বা সাইন নাম্বার রিপ্রেজেন্ট করার জন্য, সেটা হচ্ছে 2-এর পরিপূরক পদ্ধতি। 2-এর পরিপূরকটা হচ্ছে জাস্ট কিচ্ছু না, আমরা টুস কমপ্লিমেন্টটা হবে, আমরা যে সংখ্যাটার নেগেশন করব বা বিপরীতকরণ করব, বা পজিটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে পজিটিভ করব, সেখানে জাস্ট আমরা সেই বাইনারি সংখ্যার 8 বিটের বাইনারি সংখ্যার বা যত বিট, 16 বিট হতে পারে, 32 বিট হতে পারে, সেই সংখ্যাটির আমরা কি করব, আগে সেই সংখ্যাটা আমরা বাইনারি বিটে কনভার্ট করব, 8 বিট বা 16 বিটে বা আরো বেশি, তার একের পরিপূরক করব, ওয়ান্স কমপ্লিমেন্ট করব, ওয়ান্স কমপ্লিমেন্ট, এবং তার সাথে 1 যোগ করলে সেটা টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে। সেই টুস কমপ্লিমেন্টেড ফর্মটাই হচ্ছে পূর্বোক্ত সংখ্যাটির হচ্ছে নেগেশন, নেগেটিভ নাম্বার বা নেগেশন। যদি আমরা +5-এর টুস কমপ্লিমেন্ট করি, তাহলে -5 পাবো, -5-এর টুস কমপ্লিমেন্ট করলে +5 পাবো। এটা নিয়ে আর আলোচনা করছি না। যাই হোক, এটা এখন আমরা কোড নিয়ে আলোচনা করব। কম্পিউটার কোড হচ্ছে বাইনারি সিকোয়েন্স, যেটা হচ্ছে কম্পিউটারকে বিভিন্ন ইনফরমেশন রিপ্রেজেন্ট করে। তো কোড, বিভিন্ন ধরনের কোড আছে। বিসিডি কোড হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল, আমি লিখছি না, হয়তো আমরা এটা সবাই জানি। বিসিডি কোড হচ্ছে 4 বিটের কোড, 4 বিটের, তার মানে প্রতিটা ডেসিমেল, যেহেতু ডেসিমেল যে আমাদের ডিজিট আছে 10টা, 0 থেকে 9 পর্যন্ত, এই 0 থেকে প্রতিটা ডেসিমেল ডিজিটের করসপন্ডিং 4 বিট বাইনারি লিখলে সেটা বিসিডি কোডে কনভার্ট হয়ে যাবে। যদি আমি সাপোজ বলি যে 53, এটা একটা ডেসিমেল সংখ্যা, এর বিসিডি করসপন্ডিং বিসিডি হবে কত, 5-এর যে 5-এর বাইনারি 4 বিটের যে কোড 01 01 101, আর এটা 0, আর 3 হচ্ছে 011, এটা হচ্ছে এর বিসিডি কোড। সরি, এটা 0011 হবে, 4 বিটের যেহেতু হবে, কারণ প্রতিটা ডেসিমেল ডিজিটের জন্য 4 বিটের করসপন্ডিং বাইনারি নিলে সেটা বিসিডি কোডে রূপান্তর হয়ে যাবে। এরপর আসবো আমরা XS3 কোড। XS3 কোড এবং গ্রে কোড নিয়ে একটু আলোচনা করি। আমাদের যে কোডগুলো আছে, বিসিডি কোড বা হেক্সা কোড বা অক্টা কোড বা ASCII কোড বা যেটাই বল না কেন, এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু ওয়েটেড ভ্যালু আছে, অর্থাৎ পজিশনাল ভ্যালুর উপর কিন্তু এই ইয়াগুলো ডিপেন্ড করে। বাট এখানে XS3 এবং গ্রে কোড, এই দুইটা জিনিস হচ্ছে আনওয়েটেড কোড। এটা তার মানে এখানে এই কোডগুলোর মান পজিশনাল ভ্যালুর উপর ডিপেন্ড করে না। XS3 যে কোডটা, সেই কোডটা হচ্ছে এটাও ডেসিমেল কোডকে রিপ্রেজেন্ট করতে ব্যবহার করা হয়। জাস্ট যে কোনো ডেসিমেল কোডের সাথে 3 যোগ করে তাকে বাইনারি করে দিলে সেটা এক্সেস কোড হয়ে যায়। অর্থাৎ অথবা যে কোনো এক্সেস কোডটা, অর্থাৎ আমরা যেহেতু মানে বিসিডি কোডের সাথে, যে কোনো বিসিডি কোডের সাথে যদি আমরা 3 বাইনারি যোগ করে দিই, তাহলে তার করসপন্ডিং এক্সেস কোড পেয়ে থাকি। সাপোজ 9
9-এর বিসিডি কোড বা 9-এর সাথে যদি আমি ডেসিমেলি বলি 3 যোগ করে দিই, এক্সেস 3 মানে অতিরিক্ত 3 যোগ করতে হবে, 3 যোগ করলে 12 হয়। এই 12-র যে করসপন্ডিং 4 বিটের কোড, বাইনারি কোড, সেটাই কিন্তু এই 9-এর এক্সেস কোড। এটা 1100। তাহলে 9-এর যদি প্রশ্ন আসে যদি 9 ডেসিমাল 9-এর এক্সেস 3 কোড কত, তাহলে 1100। অথবা আমরা কি করতাম 9-এর যদি বলতো বাইনারি 01001 এইটার এক্সেস কোড কত, তাহলে এর সাথে জাস্ট কি করতাম এই 3 এক্সেস 3 যোগ করতে হবে। 3 মানে 011, এটা যোগ করলেও কিন্তু 1100 আসবে। এটা হচ্ছে এক্সেস 3 কোড। এরপর আসছি গ্রে কোড। গ্রে কোডটা নির্দিষ্ট কোনো ডিজিটের না, এক্সেস কোড কিন্তু এক্সেস 3 কোড কিন্তু 4 বিটের। তো এক্সেস 3 কোড নিয়ে আরেকটু বলার আছে। এক্সেস 3 কোডে কিছু বিসিডি কোডেও কিন্তু কিছু ইনভ্যালিড অপশন আছে, ইনভ্যালিড কোড আছে। যেমন বিসিডি যে ডেসিমেল ডিজিট 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ সর্বোচ্চ 9-এর জন্য আমাদের 1001 ব্যবহার হয়। আর 4 বিটের কিন্তু আরও 6টা কোড হয়। আমরা জানি যে 4 বিটের 16টা কোড হয়। বাকি যে 6টা কোড অর্থাৎ 1011, অর্থাৎ এটা 10 থেকে 1010, তার বাকি যে 6টা কোড আছে 109 আর 10 থেকে 1010, এইটা থেকে 111 পর্যন্ত অর্থাৎ 15 পর্যন্ত যে কোডটা আছে, 6টা কোড আছে, এই কোডগুলো কিন্তু বিসিডি কোডের জন্য কিন্তু ইনভ্যালিড। পরীক্ষা কিন্তু আসতে পারে যে বিসিডি কোডের জন্য নিচের কোন কোডটি ইনভ্যালিড। এক্সেস কোডের জন্য কিন্তু এরকম 6টা কোড আছে যেটা ইনভ্যালিড। কারণ হচ্ছে এক্সেস 3 কোড হচ্ছে কি 3 বিট এক্সট্রা যোগ করে তারপর কোড করতে হয়। এখন যদি বলে যে জিরোর মানে ডেসিমেল জিরোর এক্সেস কোড কত, তাহলে ডেসিমেল জিরোর সাথে ডেসিমেল জিরোর যদি আমি বিসিডি কোড বলি তাহলে কিন্তু 000। এখন যদি এটার এক্সেস কোড এটার এক্সেস কোড হবে কত, এর সাথে 3 যোগ করতে হবে, মানে সর্বনিম্ন এক্সেস কোড কত, এক্সেস 3 কোড সর্বনিম্ন কত হবে, এর সাথে 3 যোগ করতে হবে, 011 যোগ করতে হবে। তো সর্বনিম্ন এক্সেস কোড হচ্ছে এইটা, 3। তার মানে এর আগের গুলা অর্থাৎ 0 থেকে 2 পর্যন্ত 000, 001, 0011, এই 3টা কোড কিন্তু এক্সেস কোডে ব্যবহার করা হয় না। আর একটা বিষয় হচ্ছে যে সর্বোচ্চ 4 ডিজিটের সর্বোচ্চ কোড 15। এখন যদি আমাদেরকে বলা হয় যে 13-র এক্সেস কোড কত, যদি বলে 13 ডেসিমেলের এক্সেস কোড কত, এখন 13-র সাথে 3 যোগ করলে কত হবে, 16 হবে। 16টা কিন্তু 4 বিট দিয়ে করা যায় না, রিপ্রেজেন্ট করা যায় না। সেক্ষেত্রে আমাদের এই অ্যাক্সেস কোডটা কিন্তু ইনভ্যালিড। তার মানে 13-র জন্য কত, 13-র জন্য হচ্ছে এইটা অ্যাক্সেস কোড হিসেবে ইনভ্যালিড। ঠিক আছে। আবার 14 যেটা 110, এটাও কিন্তু অ্যাক্সেস কোড হিসেবে ইনভ্যালিড। আবার 111 যেটা, এটাও কিন্তু অ্যাক্সেস কোড হিসেবে ইনভ্যালিড। এই 6টা কিন্তু অ্যাক্সেস কোড হিসেবে ইনভ্যালিড, আর এই 6টা কোড হচ্ছে বিসিডি কোড হিসেবে ইনভ্যালিড। আচ্ছা, যাই হোক, আমরা গ্রে কোড নিয়ে একটু আলোচনা করবো। গ্রে কোড পরীক্ষায় আসে, এক্সেস 3 কোডও পরীক্ষায় আসে, এটা এমসিকিউ আসবে হয়তো। বা গ্রে কোড জাস্ট আমরা প্রডিউস করি হচ্ছে বাইনারি কোড থেকে। যে কোনো বাইনারি কোড থেকে আমরা গ্রে কোড প্রডিউস করতে পারি। গ্রে কোড প্রডিউস করা হয় মূলত হচ্ছে এক্সক্লুসিভ অরের মাধ্যমে। আমরা যে বাইনারি কোডটার গ্রে কোড তৈরি করতে চাই সেটার অ্যাডজাসেন্ট যে 2টা বিট, সেই 2টা বিটের এক্সক্লুসিভ অর করে আমরা গ্রে কোড তৈরি করতে পারি। এটা যদি বলি যে 9-এর গ্রে কোড কত, যদি বলি 9-এর গ্রে কোড কত, সেক্ষেত্রে এই গ্রে কোডের কিন্তু কোনো নির্দিষ্ট বিট নাই। এটা ডিপেন্ড করে যে কোন বিটের গ্রে কোড বা কোন নাম্বারের গ্রে কোড তৈরি করতে বলছে, তার বাইনারি থেকে আমরা তার করসপন্ডিং গ্রে কোড তৈরি করতে পারি। আমি যদি এক্সাম্পল দিই যে 9-এর গ্রে কোড কত, অথবা 9-এর বাইনারি কত, 9-এর বাইনারি সাপোজ 9-এর গ্রে কোড যদি বলি তাহলে আগে বাইনারি বের করে নিতে হবে। বাইনারি হচ্ছে 1001, 9-এর গ্রে কোড বাইনারি হচ্ছে এটা। এখন এই বাইনারি থেকে আমরা গ্রে কোড জেনারেট করতে পারবো। গ্রে কোড জেনারেট করতে গেলে যে নাম্বারটি, যে সংখ্যাটি দেয়া আছে বা যে তার এমএসবিটা আমাদেরকে প্রথমে স্টেপ অনে আমাদের সেই এমএসবিটাকে নিতে হবে। তার পরবর্তী বিটটা জেনারেট হবে
এই বিট, এই প্রথম বিট আর দ্বিতীয় বিটের এক্সক্লুসিভ অর করে। এক্সক্লুসিভ অর সম্পর্কে আমাদের যদিও এখন আমরা আলোচনা করি, তারপরে সবাই আমরা জানা আছে হয়তো বা 10 এক্সক্লুসিভ অর কি হবে 1। তারপর হচ্ছে পরবর্তী দ্বিতীয় এবং তৃতীয় বিটের এক্সক্লুসিভ অর করতে হবে, 0 আর 0 এক্সক্লুসিভ অর 0। তারপর হচ্ছে 3 নাম্বার আর 4 নাম্বারের করতে হবে, 0 1 এর এক্সক্লুসিভ অর হচ্ছে 1। যদি আরও ডিজিট থাকতো সেই 1 এর সাথে আমরা পরবর্তী ডিজিটের এক্সক্লুসিভ অর করতাম এবং এইভাবে আমরা গ্রে কোডটা পাইতাম। তাহলে আমাদের 9 এর অথবা 1001 এর গ্রে কোড কত হবে, এটা হবে। আশা করি গ্রে কোড সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পেয়েছেন আপনারা। এরপর ASCII কোড, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটা একটা আলফানিউমেরিক কোড, এটা ASCII 7 বা ASCII 8 হয়। এর মাধ্যমে 128টা, আর ASCII 7 128টা, আর ASCII 8-এ 256টা ক্যারেক্টারকে বা চিহ্নকে আমরা কম্পিউটার কোডের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। এটা একটা স্ট্যান্ডার্ড কোড ফর আলফানিউমেরিক সিম্বল। আর হচ্ছে ইউনিকোড। ইউনিকোডটা হচ্ছে ইউনিভার্সাল কোড, যেটা হচ্ছে 16 বিটের। এর মাধ্যমে 65,000 প্লাস সিম্বলকে আমরা কম্পিউটার কোডের মানে রিপ্রেজেন্ট করতে পারি। অলমোস্ট পৃথিবীর সকল ভাষা, সকল কোডই আমরা ইউনিকোডের মাধ্যমে করতে পারছি। যাই হোক, এই নিয়ে আর কথা বলবো না। এখানে আমরা বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আলোচনা করব। বুলিয়ান অ্যালজেব্রা একটা বিশেষ ধরনের অ্যালজেব্রা, যেটা আসলে দুইটা বিপরীতধর্মী স্টেট নিয়ে কাজ করে। দুইটা বিপরীতধর্মী স্টেট 1 এবং 0, অর্থাৎ হাই এবং লো, এই দুটি বিপরীতধর্মী স্টেটের উপরে ভিত্তি করে একটা আউটপুট থাকে, যেটা 0 অথবা 1 হবে, অথবা সত্য অথবা মিথ্যা হবে। এটা মূলত লজিকের উপর প্রতিষ্ঠিত, 0-1 লজিকের উপরে। তো এর 3টা এই বেসিক অপারেশন আছে, যেই অপারেশনের মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রার সমস্ত কার্যাবলী সম্পন্ন হয়ে থাকে। এখানে যে 3টা বেসিক অপারেশন আছে, সেটা অর অপারেশন, অ্যান্ড অপারেশন, নট অপারেশন, এটা আমরা সবাই জানি। এবং অর অপারেশনটা হচ্ছে যদি এখানে 2 চলকের জন্য দেওয়া হয়েছে, তার মানে যখন সবগুলো ইনপুট, অর অপারেশন যেটা, যখন সবগুলো ইনপুটের মান 0 তখনই কেবল আউটপুট 0, অর্থাৎ সবগুলো যখন ইনপুট মিথ্যা তখনই কেবল আউটপুট মিথ্যা, আদারওয়াইজ আউটপুট হাই বা 1। আর অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে হচ্ছে যখন সবগুলো ইনপুটের মান 1 তখনই আউটপুট অন, আদারওয়াইজ 0। নট হচ্ছে ইনভার্টার হিসেবে কাজ করে, অর্থাৎ যদি ইনপুট 1 হয় তাহলে আউটপুট হয় 0, আর যদি ইনপুট 0 হয় তাহলে আউটপুট হয় 1। এই 3টা এই বুলিয়ান যে অপারেশন আছে, এই বুলিয়ান অ্যালজেব্রার বা বুলিয়ান যে থিওরি আছে, এই বুলিয়ান কনসেপ্টটাই কিন্তু ডিজিটাল ডিভাইসে বা ডিজিটাল লজিক গেটে ইমপ্লিমেন্ট হয়েছে। ঠিক আমি লজিক গেটে একটু আলোচনা করব, তার আগেই বলে যাচ্ছি যে এই অর অপারেশনের করসপন্ডিং লজিক গেট হচ্ছে ওয়ার গেট। ওয়ার গেটেরও কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম যে যখন সবগুলো ইনপুট 0 তখনই তার আউটপুট 0 হয়। অর্থাৎ যদি আমি 2টা বা 3টা বা 1 2 বা ততোধিক, যদি এটা একটা ওয়ার গেটের সিম্বল, যদি এখানে 0 দেই, এখানে 0 দেই, তাহলে কেবল 0 হবে। আদারওয়াইজ অন্য কম্বিনেশনের ক্ষেত্রে আউটপুট কি হবে, 1 হবে। অ্যান্ডের ক্ষেত্রে অ্যান্ডের সিম্বল হচ্ছে এরকম, এটা নিয়ে আমরা আলোচনা, তারপর আমি একটা আলোচনা এখানে দেখে যাচ্ছি। এখানে যদি আমরা যখন সবগুলো 0 দিব তখনই কেবল 0, সরি, যখন সবগুলো আমি 1 দিব তখন কেবল 1, যখন আমি সবগুলো 1 দিব তখনই কেবল 1 হবে, অন্য সব ক্ষেত্রে কি হবে, 0 হবে। আর নট গেটের ক্ষেত্রে যদি আমি, নট গেটের একটা ইনপুট থাকে আর অন্য গেটের একাধিক ইনপুট থাকবে, নট গেটে যদি আমি 1 দেই তাহলে 0 পাবো, আর 0 দিলে 1 পাবো। এটা হচ্ছে 3টা বেসিক গেটের কথা এখানে বলে ফেললাম, কারণ আমাদের আসলে সময় নিয়ে আমরা দ্রুত আগাবো। বুলিয়ান অ্যালজেব্রার কিছু বেসিক থিওরি আছে, আমরা যে এখানে যে আলোচনা করলাম এগুলো বুলিয়ান স্বতঃসিদ্ধ বলা হয়, অরের জন্য স্বতঃসিদ্ধ এবং অ্যান্ডের জন্য স্বতঃসিদ্ধ। এখানে আমাদের এই বুলিয়ান স্বতঃসিদ্ধ থেকে ডুয়াল প্রপার্টি নামে একটা ব্যাপার আছে, সেটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। ডুয়াল প্রপার্টি হচ্ছে যদি আমরা এই স্বতঃসিদ্ধগুলোর 0-কে 1, 1-কে 0, ওয়ারকে অ্যান্ডকে ওয়ার দ্বারা কনভার্ট করি, তাহলে যে নতুন যে সমীকরণটা পাই সেটাও একটা বৈধ সমীকরণ হয়, মানে সেটাও সেম সমীকরণ হয়। এটা হচ্ছে ডুয়াল প্রপার্টি। এটা নিয়ে আমাদের পরবর্তীতে একটু আলোচনা থাকবে হয়তোবা। ওই বেসিক যে অপারেশন, সেই বেসিক অপারেশন থেকে আমরা এখানে উপপাদ্যগুলো বা বুলিয়ান যে থিওরিগুলো পেয়েছি, এখানে আমরা জানি যে আসলে এই থিওরিগুলো আসলে মুখস্থ করার কিছু নেই, ওই জিনিসগুলো যদি আমরা বুঝি তাহলে বুঝবো। আমরা যদি অর অপারেশনে যদি একটা 0 থাকে তাহলে তার আউটপুট এক্স্যাক্টলি 1 না 0 সেটা কিন্তু আমরা বলতে পারি না। আউটপুটটা ডিপেন্ড করে অপরটা কি, অপরটা 0 হলে 0, অপরটা 1 হলে 1, অপরটা এ হলে এ। এভাবে আমরা যদি বোঝার চেষ্টা করি তাহলে সবগুলোই
আমরা বুঝতে পারবো। এখানে অর অপারেশনে যদি একটা 1 থাকে তাহলে আমরা জানি যে অরে যদি একটা 1 থাকে মানে তাহলে আলটিমেট রেজাল্ট 1 হবে, কারণ ন্যূনতম একটা 1 থাকলে অরের রেজাল্ট 1। আবার অ্যান্ডের ক্ষেত্রে একটা ইনপুট 0 হলে আলটিমেটলি আমাদের কোনো কিছু চিন্তা তার সাথে সারা পৃথিবী থাকলেও তার আউটপুট কি হবে, 0 হবে। তো এই বিষয়গুলো আমরা যদি নিজের মনে করি, চিন্তা করে পড়ি, তাহলে আমরা অবশ্যই এইগুলো আমাদের মুখস্থ করতে হবে না। আর এই জিনিসগুলো মাথায় থাকলে এইটা আমরা অ্যাপ্লাই করে বুলিয়ান ফাংশন আমরা সরলীকরণ করতে পারবো বা অন্য কাজ করতে পারবো। এখানে যদি আমরা খেয়াল করি এ আর এ নট, এইটার সময় আসলে কি হবে, এ আর এ নট পরস্পরের বিপরীত, তার মানে এখানে একটা 0 একটা 1 এক্সিস্ট করবেই, মাস্ট বি। তার মানে যদি এটা অর অপারেশনে একটা 0 একটা 1 আছে, একটা 1 থাকা মানে তার আলটিমেট রেজাল্ট কি 1। আবার এখানেও যে দুইটা মানে কমপ্লিমেন্ট আছে এখানে এ এবং এই কমপ্লিমেন্ট, তার মানে এখানেও একটা 0 একটা 1 এক্সিস্ট করবে। অ্যান্ড অপারেশন একটা 0 থাকা মানে আলটিমেট রেজাল্ট 0। এখানে বীজগণিতের মতো বা সাধারণ বীজগণিতের মতো এখানে এ বেড়ে বি এ লেখা যায়, এ প্লাস বেড়ে বি প্লাস এ লেখা যায়। এখানে এই অ্যাসোসিয়েটিভ ল এই যেভাবে লেখা যায়, বন্টন ডিস্ট্রিবিউশন করা যায়, মানে এরকম গুণ করা যায় এখানে। বাট আমাদের সাধারণ অ্যালজেব্রা এটা আছে, এইভাবে আমরা গুণ করতে পারি, কিন্তু এখানে আমরা কিন্তু অরের ডিস্ট্রিবিউশনও করতে পারি। এখানে অ্যান্ডের ডিস্ট্রিবিউশন, এখানে অরের ডিস্ট্রিবিউশন। তার মানে এখানে এ প্লাস বি হবে, এ প্লাস বি কে আমরা বি আর সি এর মধ্যে ডিস্ট্রিবিউট করবো, এ প্লাস বি অ্যান্ড এ প্লাস সি, এ প্লাস বি অ্যান্ড এ প্লাস সি, এভাবে করতে পারবো। এই জিনিসগুলো মাথায় থাকলে আমরা যে কোনো এই জাস্ট বেসিক এই জিনিস করা দিয়ে আমরা যে কোনো বুলিয়ান ফাংশনকে আমরা সরলীকরণ করতে পারবো বা কাজ করতে পারবো। এখানে ডি মর্গান ল কথা বলা হয়েছে। ডি মর্গান ল আমাদের বুলিয়ান সিম্পলিফিকেশনে প্রচুর বা সব জায়গায় লজিক গেটে সব জায়গায় কিন্তু অ্যাপ্লাই হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। বুলিয়ান ডি মর্গান লয়ের হচ্ছে এটা আমরা সেট তথ্যে পড়ছি, বিভিন্ন জায়গায় এটা আমরা পড়ে আসছি বা এটা আমরা নিজেরাও জানি। 2 বা ততোধিক চলকের যদি হোল কমপ্লিমেন্ট থাকে, পুরোটা কমপ্লিমেন্ট থাকে, 2 বা ততোধিক চলকের অরের কমপ্লিমেন্ট হবে তাদের পৃথক পৃথক কমপ্লিমেন্টের এন্ডের সমান। মানে লজিক্যাল অরের কমপ্লিমেন্ট হবে পৃথক পৃথক চলকের লজিক্যাল এন্ডের সমান, সিম্পল। আর একটা আছে যদি আমরা এন্ডের কমপ্লিমেন্ট নেই, 2 বা ততোধিক চলকের এন্ডের কমপ্লিমেন্ট ওই চলকগুলোর পৃথক পৃথক চলকগুলোর অরের সমান হবে, কমপ্লিমেন্টের অরের সমান হবে। এই জিনিসগুলো আমাদের কাজে লাগিয়ে আমরা বুলিয়ান ফাংশন সরলীকরণ করবো এবং আমাদের লজিক গেটের সব বিভিন্ন জায়গায় লাগবে এটা। এখানে আমরা যেমন এটা সমান যে এটা হয়, এটা আমরা নর্মালি বেসিক সূত্র দিয়ে করতে পারি। সাপোজ যদি আমি এটা করতে চাই, আমরা কিন্তু এখানে যে ডিস্ট্রিবিউশন ল অ্যাপ্লাই করতে পারি। তার মানে এ নট প্লাস এ, এখানে হচ্ছে এ নট প্লাস বি। তাহলে আমরা যদি খেয়াল করি এ নট প্লাস এ কিন্তু অলওয়েজ 1, তাহলে প্লাস বি। আমরা এই 1 ডট সামথিং মানে সেই সামথিংটা 1 ডট এ মানে আমরা এ পড়েছি এটা, তার মানে রেজাল্ট এটা সরি এটা প্লাস অর হবে। এভাবে ঠিক সেমভাবে এটাও করা যাবে। এই জিনিসগুলো আমাদের এই বেসিক দু একটা জিনিস মাথায় রাখলে আমরা যে কোনো বড় বড় লজিক ফাংশনকে আমরা সরলীকরণ করতে পারবো। এখানে কয়েকটা জিনিস দিচ্ছি, এইগুলো আমার শিটেও দেওয়া আছে, এই জিনিসগুলো আমি আর এখন দেখাচ্ছি না। জাস্ট আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে কোনো ফাংশন পেলে সেই ফাংশনটা দেখবো সরাসরি আমাদের মিনিমাইজেশন টার্ম, অর্থাৎ যেটা করলে সরাসরি মিনিমাইজ হয় সেই টার্ম আছে কিনা, থাকলে আমাদের সেটা মিনিমাইজ করে ফেলতে হবে। আর মিনিমাইজ টার্ম যদি না থাকে তাহলে মিনিমাইজ টার্ম কীভাবে ক্রিয়েট করতে হবে সেই চেষ্টা করতে হবে। মিনিমাইজ সাধারণত বুলিয়ান ফাংশন মিনিমাইজ হয় হচ্ছে কি, যদি কোনো আমি কমন নেওয়ার মাধ্যমে সাধারণত যে এই ধরনের টার্ম ক্রিয়েট হয়, এই ধরনের টার্ম ক্রিয়েট হয়, এটা ক্রিয়েট হলে আমাদের এটা অন দ্বারা করলে ওই জিনিসগুলো মিনিমাইজ হয়ে যাচ্ছে, অথবা এরকম হয় এটা দ্বারা করলে এটা এটা মিনিমাইজ হয়ে যাচ্ছে। কমন নিলে সাধারণত এই ধরনের অরের মিনিমাইজেশন টার্ম ক্রিয়েট হয়, আর গুণ করলে ডিস্ট্রিবিউট করলে এই অ্যান্ডের মিনিমাইজেশন টার্ম ক্রিয়েট হয়। অর্থাৎ যেখানে গুণ করার সুযোগ আছে, যেখানে কমন নেওয়ার সুযোগ আছে, আমাদেরকে নিয়ে মিনিমাইজেশন টার্ম ক্রিয়েট করলে আমরা সহজেই সেই সরলীকরণ করতে পারবো। এখানে আপনারা জানেন যে 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 আপনার যদি বিষয়গুলো মাথায় থাকে তাহলে একটা আননোন বুলিয়ান এক্সপ্রেশনকেও আমরা সিম্পলিফাই করতে পারবো খুব সহজে। এখানে যেখানে আছে যে কয়েকটা চলকের উপর মানে হোল কমপ্লিমেন্ট, অর্থাৎ এখানে বুলিয়ান কেবল এখানে মর্গান অ্যাপ্লাই করা যাবে, তো যেখানে মর্গান অ্যাপ্লাই করা যাবে সেখানে মর্গানে অ্যাপ্লাই করে দিতে হবে। তারপরে ওই আমরা যদি তারপরে নিয়ম অনুযায়ী করতে থাকি, বেসিক সূত্র দিয়ে আমরা যদি আগাতে থাকি তাহলে এগুলো আমাদের খুবই সহজে করা যাবে। এগুলো নিয়ে আর আমি কথা বলছি না, সামনের দিকে আগাচ্ছি আমি। এখানে একটা জাস্ট আমি প্র্যাকটিসের জন্য দিয়েছি, আপনারা জাস্ট নিজেরা বই থেকে প্র্যাকটিস করবেন, আপনার জন্য যেটা কমফোর্টেবল আপনি এমন এরকম করবেন যে আপনি যে কোনো লজিক ফাংশন অপরিচিত একটা লজিক ফাংশন পাইলেও যেন আপনি সরাসরি সেটা আপনি করতে পারেন। যাই হোক, এখানে আমরা আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা
এই কার্নো ম্যাপ থেকে সবসময় সাধারণত প্রশ্ন এসে থাকে। যখন রিটেন প্রশ্ন হয়েছে তখন আমরা এই কার্নো ম্যাপ থেকে এক বা একাধিক প্রশ্ন আসছে, এবং এমসিকিউ এখান থেকে অনেক স্ট্যান্ডার্ড এবং স্মার্ট কোশ্চেন করা সম্ভব, এবং সেগুলো আপনারা প্র্যাকটিস করতে গেলে পাবেন। তো এই কার্নো ম্যাপের মাধ্যমে আমরা সাধারণত বুলিয়ান ফাংশনকে রিপ্রেজেন্ট করতে পারি। কার্নো ম্যাপ হচ্ছে আপনার কে ভ্যারিয়েবলের জন্য বা এন ভ্যারিয়েবলের জন্য একটা, যদি আমরা অ্যারে নেই তাহলে সেই অ্যারেতে আমরা 2n সংখ্যক সেল পাবো। যেমন 2 ভ্যারিয়েবলের জন্য আমরা 2 স্কোয়ার অর্থাৎ 4টা সেল পাবো, এরকম 3 ভ্যারিয়েবলের জন্য 8টা সেল পাবো, 4 ভ্যারিয়েবল 16। এভাবে আমরা করতে পারি। এখন এই যে ইয়াটা আছে, এখানে আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে যে এইগুলো লেবেলিং করাটা দেখেন একটু আমাদের কাছে মনে হতে পারে যে আমরা যখন সিডি বা এবির যখন আমরা সত্যক সারণীতে যখন আমরা ট্রুথ টেবিলে যখন আছে, এটা ট্রুথ টেবিল থেকে একটু আলাদা। ট্রুথ টেবিলে কিন্তু আমরা ধারাবাহিকভাবে নিচ্ছি 0 0 0 1 1 0 1 1 এইভাবে কিন্তু আমরা সাজাইছি। বাট এখানে কিন্তু আমাদের একটু দেখা যাচ্ছে 0 0 ঠিক আছে, 0 1 ঠিক আছে, এখানে কিন্তু আমরা 1 1 নিচ্ছি। এই বিষয়টা কিন্তু করতে হবে, মাথায় রাখতে হবে। আর এখানে আমরা যেভাবে লেবেলিং করতেছি 0 1 2 3, এটা মূলত গ্রে কোডের মাধ্যমে এটা করতেছি। যেমন 0 0 0 এই 1 গ্রে কোড হচ্ছে 0 1, এখানে 2 গ্রে কোড হচ্ছে কিন্তু 3। এখানে যেমন 0 1 2 3 হওয়ার কথা ছিল, এখানে 2 হওয়ার কথা ছিল, এখানে 3 হয়েছে। কারণ আসলে এই যে লেবেলিংগুলো করা হয় গ্রে কোডের মাধ্যমে। 2 এটা 3 কেন? 2 যে 2 0 1 0 1 হচ্ছে, সরি 1 0 হচ্ছে 2, 1 0 হচ্ছে 2, এটার গ্রে কোড কত হবে? 1 নিব, 1 আর 0 আমি কি করছি, এক্সক্লুসিভ আর করছি। 1 আর 0 এক্সক্লুসিভ হচ্ছে 1, তাহলে 2 জায়গায়, অর্থাৎ 2 জায়গায় কি হচ্ছে যে 1 1 অর্থাৎ 3 বসতেছে। সো এটা হচ্ছে গ্রে কোডের মাধ্যমে করা হয়। এটা নিয়ে এত ডিটেলস বলতে পারবো না, মানে হয়তো বুঝতে পারছেন। তো আমরা এই 2 ভ্যারিয়েবলের জন্য আমরা এইভাবে নিতে পারি, 3 ভ্যারিয়েবলের জন্য আমি এক পাশে 2টা আর এক পাশে একটা এইভাবে নিতে পারি, আর 4 ভ্যারিয়েবল হলো আমরা এক পাশে 2টা আর এক পাশে 2টা এইভাবে নিতে পারি। আমরা যখন এক পাশে 2টা নেব, যে কোনো পাশে যে কোনোটা নিতে পারি, কোনো সমস্যা নেই। এখন এই কার্নো ম্যাপের মাধ্যমে আমরা বিভিন্ন বুলিয়ান ফাংশনকে আমরা সরলীকরণ করতে পারি। তো সরলীকরণ সিম্পলিফাই করার জন্য আমাদের কিছু টার্ম সম্পর্কে জানতে হবে। এটা আমাদের লজিক গেটের সত্যক সারণী থেকে যখন আমরা বুলিয়ান এক্সপ্রেশন তৈরি করবো তখনও লাগবে। এটা এসওপি আর পিওএস, এই টার্মটা আমাদের জানতে হবে। এসওপি হচ্ছে সাম অফ প্রোডাক্ট, এখানে সাম অফ প্রোডাক্ট বলতে সাম অফ মিন টার্ম আসলে, অর্থাৎ যদি ভ্যারিয়েবলগুলোর যদি আমি ভ্যারিয়েবলগুলোর অ্যান্ড ফর্মটা হচ্ছে, অর্থাৎ লজিক্যাল অ্যান্ড যে ফর্মটা সেটা হচ্ছে আসলে মিন টার্ম, আর এই মিন টার্মগুলোর যোগফলে হচ্ছে এসওপি। এখানে এসওপিকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, সামেশন, এবং এই ছোট লোয়ার কেস এম ইউজ করা হয়। এখানে 0 3 হচ্ছে 0-র জন্য, যেহেতু এটা এখানে ভেরিয়েবল দেওয়া নাই, ওকে। আর এখানে হচ্ছে যদি এরকম হয় এর মান 0, বির মান 0, সির মান 0, তাহলে তার মিন টার্ম কি হবে? আমরা মিন টার্ম বের করবো হচ্ছে 0-র জন্য দেবো কমপ্লিমেন্ট, আর 1-এর জন্য দেবো কমপ্লিমেন্ট ছাড়া। তো যেহেতু সবগুলোই 0, তাহলে তার মিন টার্ম হবে a নট b নট c নট। এখানে আছে a1 b1 c0, অর্থাৎ এখানে মিন টার্ম হবে কি a b, ওখানে c অবশ্যই এখানে একটা হবে, সির জন্য একটা, সরি এখানে একটা ভুল হয়েছে, সির জন্য এখানে একটা কমপ্লিমেন্ট হবে। তো এইভাবে আমাদের যদি মিন টার্ম বের করতে বলে, সাপোজ আমাদের এফ এখানে যেটা দিয়ে আছে, এখানে দেখা যাচ্ছে হয়তোবা, তারপর আমি একটু লিখে নিই, এফ এ বি সির কত মান আছে? এটা 136, এইটার সফট এক্সপ্রেশন বের করতে বলছে, বা বুলিয়ান এক্সপ্রেশন বের করতে বলছে, যদি মানে ফাংশনের মানটা বের করতে বলছে, তাহলে 1-এর যেহেতু 3টা ভেরিয়েবল আছে, তাহলে 1-এর কি হচ্ছে, 1-এর বাইনারি হচ্ছে 0 0 1, অর্থাৎ এখানে a নট b নট c, তারপরে একটা হবে a নট b নট c। 3-এর বাইনারি হচ্ছে 0 1 1, অর্থাৎ এটা কত, a নট b c। 6-এর বাইনারি হচ্ছে 1 1 0, অর্থাৎ a b c নট। অর্থাৎ এইটার যদি আমি সাম করে দেই, এই মিন টার্মগুলোর সাম করে দিলে কিন্তু আমি এর সফট বুলিয়ান এক্সপ্রেশন পেয়ে যাব, অর্থাৎ সাম অফ প্রোডাক্ট পেয়ে যাব। এটা কিন্তু এই ফাংশনের মান। আশা করি বুঝতে পেরেছেন। পস হচ্ছে প্রোডাক্ট অফ সাম, এটা সাধারণত প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম বলা হয়। এখানে
সাম ফর্ম মানে ভেরিয়েবলগুলোর সাম ফর্মটাই হচ্ছে আসলে ম্যাক্স টার্ম বলা হয়। তো সাম অফ ম্যাক্স টার্মটাই হচ্ছে পস। তো এখানে পস অ্যাপ্লাই করা হয়, এখানে একটা পাই এবং লোয়ার আপার কেস এম দেওয়া হয়। এখানে পসের ক্ষেত্রে একটু ইয়ে আছে, আলাদা আছে। এখানে যেমন আমরা 1-এর জন্য 0-এর জন্য কমপ্লিমেন্ট দিয়েছি, আর এখানে 0-এর জন্য কমপ্লিমেন্ট দিব না, 1-এর জন্য কমপ্লিমেন্ট দিব ম্যাক্স টার্ম যখন আমরা বের করবো। তো দেখেন যে a সমান 0, b সমান 1, c সমান 0 যখন দিচ্ছি তখন আমরা এর ম্যাক্স টার্ম কি পাচ্ছি, এ যেহেতু 0 তার মানে এখানে কমপ্লিমেন্ট হবে না, এ হবে। আর যেহেতু ম্যাক্স টার্ম প্লাস হবে, এখানে b মান 1, দেখেন b মান 1, এখানে কিন্তু b কি হয়েছে, কমপ্লিমেন্ট হয়েছে। অর্থাৎ যদিও যেটা যার জন্য 1 তার কমপ্লিমেন্ট ইউজ করতে হবে। এখানে c মান 0, এটা 0। তো এইভাবে কিন্তু আমরা যদি এই যে এই ফাংশনটার, এই যে এক্স ফাংশনটার এখানে 0, 2, 4, 5, 7 এই ম্যাক্স টার্মগুলোর মান বের করতে বলছে। 0, 0 মানে তিনটাই 0, 0-0 বাইনারি হচ্ছে, এগুলো কিন্তু ডেসিমেল ভ্যালু, ডেসিমেল ভ্যালু। এই ডেসিমেল ভ্যালুর যদি করসপন্ডিং বাইনারি বলে তাহলে যেহেতু 3 চলকের 0, 0, 0, তাহলে 0, 0, 0-র ম্যাক্স টার্ম কি হবে, যেহেতু 0 তার মানে কি কমপ্লিমেন্ট ছাড়া কিন্তু হবে a প্লাস b প্লাস c, এটা হবে এটার। সেমভাবে টুর হবে যেটা, টুর বাইনারি কত, 0, 1, 0, তার মানে এটা কি হবে a প্লাস b নট প্লাস c। এভাবে কিন্তু এটা এই ম্যাক্স টার্মগুলো বের করে আমরা এই পস ফাংশনটা পাইছি। যাই হোক, এটা সাম অফ এসওপি আর পিওএস, এটা আমাদের পরবর্তী কাজে লাগবে। আমরা এখন বুলিয়ান কার্নোম্যাপের মাধ্যমে এই ধরনের এই বুলিয়ান এক্সপ্রেশন এবং এই সব ফাংশনগুলোর বা পস ফাংশনগুলোর আমরা মিনিমাইজ করব। একটু দেখি এদিকে, এখানে কয়টা ভেরিয়েবল আছে, 3টা ভেরিয়েবল আছে। 3টা ভেরিয়েবলের জন্য আমাদের টু দি পাওয়ার n অর্থাৎ 8 সেলের একটা কার্নোম্যাপ নিতে হবে। তো আমরা যদি এটা করি, এখানে দেখাই, এটা আটটা হয়ে গেল আমাদের। এখন এখানে আমাদের ভেরিয়েবলগুলো রাখতে হবে। যেহেতু 3টা ভেরিয়েবল, আমি এই পাশে একটা a রাখি আর এই পাশে একটা, এই পাশে bc রাখি। আমি কিন্তু বলছি যে আমাদের কিন্তু এখানে 0, 1, 3, 2, 4, 5, 6, 7 এভাবে হবে, আমাদের এই মানগুলো এভাবে হবে। একটু আগে মনে হয় আমি দেখাইছি এখানে, এই দেখেন 0, 1, 3, 2, 3 এভাবে আর কি, 0, 1, 2, 3 এটা গ্রে কোড অনুসারে হয়, 4, 5, 6, 7 এভাবে। আবার ওইখানে 4 চলকের জন্য, 4 ভেরিয়েবলের জন্য এখানে আছে, ওটা আমরা দেখবো 4 ভেরিয়েবলের সময়। তো এখন খেয়াল করি আমরা একটু, এখন এখানে 3 ভেরিয়েবলের জন্য আমাদের বুলিয়ান এক্সপ্রেশন দিয়ে আছে, এটা আমাকে সিম্পলিফাই করতে হবে। এখানে আমরা সিম্পলিফাই কিন্তু বেসিক সূত্র দিয়ে করতে পারি, কিন্তু এটা হয়তো সহজ, বড় বড় ফাংশনকে খুব সহজেই কার্নোম্যাপের মাধ্যমে সিম্পলিফাই করা যায়। তো আমরা এখানে এটা কিন্তু 0 অর্থাৎ a নট, এটা কিন্তু 1, এটা কিন্তু a, এটা কিন্তু 0, 0, তার মানে হচ্ছে b নট c নট, এটা কিন্তু 0, 1, b নট c, এটা কিন্তু 1, 1 অর্থাৎ b c, আর এটা হচ্ছে 1, 0, এটা হচ্ছে b c নট। দেখা যাচ্ছে আই থিঙ্ক এই জিনিসগুলোর হচ্ছে এভাবে লিখতে হবে। এখন a নট b c, এটা হচ্ছে a নট, আমি একটু যদি a নট হচ্ছে এটা, a নট b c, b c মানে কি b c, এইটা a নট b c মানে এইটা, তার মানে এখানে একটা 1 বসবে। তার মানে আমরা মিন টার্মের জন্য 1 ইউজ করব। আমরা প্রতিটা মিন টার্মের যেখানে যে সেলটা যে করসপন্ডিং মিন টার্মের জন্য সেই করসপন্ডিং সেলে আমরা 1 করব, সেই 1 দিব। সেই 1গুলোকে আমরা পরবর্তী গ্রুপিং করে আমরা অ্যাডজাসেন্ট 1গুলো গ্রুপ করে আমরা তারপরে এটা সিম্পলিফাই করব। ওকে, তারপর হচ্ছে তারপরের টার্মটা হচ্ছে a নট b c, a নট এখানে হবে a নট b c নট, a নট b c নট মানে এইটা, a নট b c নট। তো এটা আমি বুঝতে পারতেছি এটা কিন্তু 0, 1, 0 মিন টার্ম হিসেবে কিন্তু 0, 1, 0, তার মানে কি 0, 1, 0 হচ্ছে এই সেলটা, তাহলে আমরা এখানে একটা 1 দিব। তারপর হচ্ছে a b c নট, এখানে আমরা দ্রুত করতেছি, a এখানে হবে b নট c নট মানে যে এই সেলটা হবে, আর একটা হচ্ছে a b নট c, তার মানে a মানে এখানেই হবে এইদিকে, b নট c মানে এই যে 1, 0 b নট c, তখন এইখানে হবে। এখন আমাদের কিন্তু ওই 4টা মিন টার্মের জন্য কিন্তু আমি কার্নোম্যাপে 1 এখানে বসিয়ে ফেলেছি। এখন অ্যাডজাসেন্ট 1গুলোকে গ্রুপিং করেই কিন্তু আমরা
এখানে সরলীকরণটা করব, সিম্পলিফাইটা করব। তো এই দুটা কিন্তু অ্যাডজাসেন্ট ওয়ান, এই দুটাও কিন্তু অ্যাডজাসেন্ট ওয়ান, কিন্তু এই দুটাকে যদি আমি গ্রুপ করি তাহলে এইটার এটা কিন্তু অ্যাডজাসেন্ট হচ্ছে না। সো আমাদের এই তার মানে এই দুটা অ্যাডজাসেন্ট থাকলেও করা যাবে না, আমাদের করতে হবে এই দুটা। আবার একটা জিনিস বলি, এটা যদি আমরা ঘুরাই, এইটা যদি আমরা ঘুরাই তাহলে কিন্তু এইটার এটা কিন্তু অ্যাডজাসেন্ট হয়, এই দুই সাইডের দুটা কিন্তু অ্যাডজাসেন্ট, এইটার এটা কিন্তু অ্যাডজাসেন্ট। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। তো আমরা এখানে এই দুটাকে জাস্ট গ্রুপিং করব। আমরা দুইটা গ্রুপ পাইছি, দুইটা গ্রুপের জন্য আমরা এখন মিনিমাইজ করব। এইখানে মিনিমাইজ করবো যে এই গ্রুপের মধ্যে যে চলকটা, যে ভ্যারিয়েবলটা এই গ্রুপের মধ্যে আছে সেটাকে আমরা সেই চলকগুলোর মিন টার্ম আমরা নিব। এখানে কি আছে, এই গ্রুপের মধ্যে কি আছে, জিরো আছে, তার মানে জিরো বলতে এ নট আছে, আর কি আছে, বি এর ওয়ান আছে, বি এর ওয়ান আছে, কিন্তু সি এর ওয়ান আছে এখানে, সি এর জিরো আছে এখানে, তার মানে সি এর কিন্তু সেম ভ্যালুটা নাই। তার মানে এখানে ওয়ান ওয়ান আছে বি এর, আর এখানে জিরো আছে। তাহলে এখান থেকে আমরা যে মিন টার্মটা পাবো এ নট, যেহেতু এর মান জিরো, এখানে বি, এখান থেকে আমরা মিন টার্ম পাচ্ছি এ নট বি। আর দুইটাও ওয়ান নিয়ে যদি আমরা গ্রুপ করি তাহলে সেই গ্রুপ থেকে একটা ভ্যারিয়েবল আপনার মিনিমাইজ রিমুভ হয়ে যায়। এভাবে আমরা যদি দুইটা ভ্যারিয়েবল, চারটা দিয়ে গ্রুপ করি তাহলে দুইটা ভ্যারিয়েবল রিমুভ হবে, যদি আমরা আটটা দিয়ে করি তাহলে তিনটা ভ্যারিয়েবল রিমুভ হবে, এভাবে করা যাবে। আচ্ছা, এখন আমরা এই গ্রুপের জন্য আমরা যদি মিন টার্ম বের করি তাহলে কি হবে, এখানেও ওয়ান আছে, এখানেও ওয়ান আছে, অর্থাৎ এ আছে, আর এখানে জিরো জিরো আছে, বি জিরো সি জিরো, কিন্তু এখানে বি ওয়ান আছে, সি জিরো আছে, অর্থাৎ এখানে কি আছে, এখানেও সি নট আছে, এখানেও সি নট আছে, আর কি আছে, এ আছে। তাহলে এইটার মিন টার্ম কি হবে, এ সি নট। তাহলে এই যে এই ফাংশনটার আমি জানি না দেখা যাচ্ছে এখানে এই পাশে, এই ফাংশনটার করসপন্ডিং বুলিয়ান এক্সপ্রেশন হবে, মিনিমাইজ এক্সপ্রেশন হবে এ নট বি প্লাস এ সি নট। আমাদের কিন্তু এটা সিম্পলিফাইড হয়ে গেল। আমরা দ্রুত আবার যাবো, এটা সলভ হয়ে গেল। আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখলে এটা তোমরা নিজের বুঝতে পারো, খুবই সহজ জিনিস। এখন যদি আমরা এটাকে আমরা মিনিমাইজ করার চেষ্টা করি এইভাবে, আমি এক এক টাইপের নিয়ে আসছি, এক এক টাইপের করবো আমরা। এটা কিন্তু 3 ভেরিয়েবলের, এবিসি ভেরিয়েবলের। যদি আমি এখানে একটু করে যদি এটা করতে পারি, এটা করলে একটু সহজ হবে। এটা যদি করতে পারি একটু সহজ হবে। ওকে, এইটা একটু ঝামেলার জিনিস। ওকে, এখন আমরা যদি এটা করি, এখানে মিন টার্মগুলোর সেল নাম্বার দিয়ে আছে 1 3 6 7। আমরা জানি যে এটা হচ্ছে 0 1 3 2, অর্থাৎ 1 নাম্বার হচ্ছে এটা, তার মানে এখানে আমাদের 1 বসাইতে হবে। আমরা সেই মিন টার্ম বুঝে যাবো, এখানে যেমন কি মিন টার্মের জায়গায় আমরা সেলে 1 বসিয়েছি, এখানে আমরা 1 নাম্বার মিন টার্মের জায়গায় 1 নাম্বার সেলে 1 বসাবো। এখানে 3 নাম্বার সেল হচ্ছে 0 1 2 3, এইটা এখানে 1 বসালাম। 6 3 4 5 6 7, এটা হচ্ছে 7 6, এখানে 7ও আছে। আমরা কিন্তু অলরেডি 4টা সেলের মান আমরা এখানে বসিয়ে ফেলছি। এখন জাস্ট এটা গ্রুপ করব। এটা গ্রুপ হলেও আমরা করব না, কারণ এটা সিঙ্গেল হয়ে যাবে। সো এই দুটো অ্যাডজাসেন্ট হয়, এটা করব আর এটা করব। খুব সিম্পল আমরা পাচ্ছি। এইখানে কি আছে আমরা একটু দেখি। এখানে এ আছে, মাস্ট বি, কারণ এ 1 তো আছে, এ এর 1 এ আছে। আর এখানে কি আছে, বি অন আছে, বি অন আছে, কিন্তু সি কিন্তু এখানে 1, এটা 0, তার মানে এখানে বি অন। তাহলে এখানে এ থাকবে এ বি, এটার মিন টার্ম হবে এ বি। আর এখানে কি আছে, এর মান 0, মানে এই দুইটা সেলে কিন্তু কি আছে, 0 কমন আছে, অর্থাৎ এ নট কমন আছে। তাহলে এখানে এ নট যাবে, এ নট থাকবে। আর এখানে কি কমন আছে, 0 আছে, বি এখানে 1 আছে, তেমন কমন না। সি অন আছে, সি অন আছে। তাহলে কি হবে, এটা এ নট সি। তাহলে এইটার এক্সপ্রেশন কি হবে, এইটার করসপন্ডিং বুলিয়ান এক্সপ্রেশন হবে, মিনিমাল টার্ম হবে এ নট সি প্লাস এ বি। যাই হোক, যেভাবে আসছে, কারণ এটাই আসে, 1 সি আসে আর এটা এ নট আসে। ওকে, এটাই হচ্ছে মান। এখানে একটা
ভিন্ন টাইপের আছে। এটা দেখে আমি সামনে আগাই একটু। আমরা এইটা একটু দেখি। এতক্ষণ আমি নিজের হাত দিয়ে করলাম, একটু এখানে ইয়া করে দেখি। এই ফাংশনটাকে আমরা মিনিমাইজ করতে হবে। এটা 4 ডিজিটের 4 ভ্যারিয়েবলের। 4 ভ্যারিয়েবলের জন্য আমাদের 16টা সেল হবে। এখানে আমরা যে 1 2 3 4 1 2 3 0 1 2 3 এবং 12 13 14 15 এই সেলগুলোকে আমরা জাস্ট অন দিব। এখানে 0 1 3 2 3 এটা করেছি। আর এখানে আমরা যদি একটু আগে আসি, কারণ ওভার দেখবো যে 0 1 3 2 4 5 6 7 8 9 10 11 এই যে মানগুলো বসছে, এটাও কিন্তু সেই গ্রে কোড অনুসারে বসছে। যদি আমি এখন সেটা দেখাতে চাচ্ছি না, টাইম লাগবে। আবার এখানে 12 13 14 15 12 13 14 15 সবসময় কিন্তু এখানে এই যে এখানে 3 নাম্বার সেলগুলো কিন্তু ডানের সেল থেকে বড় সংখ্যাটি বসে, পরের সংখ্যাটি বসে, ঠিক আছে। তো এখানে কিন্তু 3 নাম্বারটা কিন্তু 12 13, এখানে কিন্তু 4 5 6 7 পরে কিন্তু এখানে 8 9 কিন্তু শুরু হয় নাই, 8 9টা শেষে আসছে। এটাও কিন্তু ওই গ্রে কোড অনুসারে আসছে, ওটা নিজেরা চিন্তা করলে বুঝতে পারবেন। যাই হোক, আমরা এই 12 13 14 12 13 14 15 এর জন্য আমরা নিচ্ছি। এখানে আমরা কিন্তু 4টা করে গ্রুপ করতে পারতেছি, 4টা গ্রুপ। এই 4টা গ্রুপের জন্য এখানে সবগুলো এই গ্রুপের মধ্যে সব সেলেই কিন্তু কি আছে, 0 0 আছে, অর্থাৎ এ নট আছে, বি নট আছে। অর্থাৎ এই সেল থেকে আমরা কি পাচ্ছি, এ নট এবং বি নট। আর কিছু কিন্তু পাচ্ছি না, কারণ এখানে সিডি 0, কিন্তু এখানে কিন্তু সিডি সেম না, এখানেও সিডি সেম না, এখানেও সিডি সেম না, বা সি এখানে ডি 0 কিন্তু ডি আবার এখানে 1, এখানে আবার সি 0 এখানে 0 কিন্তু আবার সি আবার এখানে 1। সো এটা শুধুমাত্র এ নট বি হবে। আবার এখানে যদি বলি 1 1 পুরা সবগুলো সেলে আছে, বাট সি অথবা ডি এর সবগুলো সেলে নাই, 2টা করে সেলে আছে, কিন্তু সবগুলো সেলে মানে এই গ্রুপের সবগুলো সেলেই থাকতে হবে। তার মানে এখানে কি আছে, শুধুমাত্র এ আর বি আছে, এটা নিলাম। তাহলে এইটার যে করসপন্ডিং মিনিমাল এক্সপ্রেশন হবে কত, এ নট বি নট প্লাস এ বি। এটা কিন্তু এক্সক্লুসিভ নর, আমরা যদি পরে বুঝি এটা আপনি হয়তো বুঝবেন। এটা মূলত এরকম। যাই হোক, সমস্যা নেই, এটা মিনিমাইজেশন টার্ম। এমসিকিউ যদি এটা থাকে দুইটাই কিন্তু কারেক্ট। এমসিকিউ কিন্তু এই টাইপের জিনিস হিউজ পরিমাণ ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু অনেক আছে, এগুলো প্র্যাকটিস করবেন। এগুলো থেকে প্রশ্ন রিটেনও সবসময় হয়েছে। বিগত যে 3-4 বার কম্পিউটার সায়েন্সের পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আছে বিসিএস এর। তো সেখানে আমরা দেখেছি যে এই কার্নো ম্যাপ থেকে কিন্তু প্রবলেম আসেই, এবং শুধু বিসিএস না, সকল চাকরির পরীক্ষাতে এসে থাকে একটা। আচ্ছা, এইখানে আমরা একটা জিনিস আবার একটু দেখাবো, এখানে নিজে করতেছি না, এখানেও মিন টার্মের জন্য করছে 1 3 6 7 1 3, এটা 1 এটা 3, এর জন্য 1 নিয়েছে, 6 7 হচ্ছে এইটা। এখন আমরা কিন্তু গ্রুপিং করার সময় কিন্তু ওভারল্যাপ হইতে পারে, মানে যে কোনো একটা সেল ওভারল্যাপ হলে কোনো সমস্যা নাই, হ্যাঁ, ওভারল্যাপ হইতে পারে। কিন্তু এখানে যাই হোক, আমরা ওভারল্যাপ হওয়ার প্রয়োজন হচ্ছে না। এটা একটা গ্রুপ হচ্ছে, এটা একটা গ্রুপ হচ্ছে, ঠিক আছে। এইটা কিন্তু গ্রুপ করা যেত। কেন আমরা গ্রুপ করছি না, কারণ অলরেডি এটা এবং এটা উভয়টি কি হয়েছে, উভয়টি গ্রুপ অলরেডি হয়ে গেছে। যদি সাপোজ এখানে এটা না থাকতো, এখানে সাপোজ এই 1টা নাই, তাহলে এই দুইটা গ্রুপ হয়ে গেছে, কিন্তু এই সিঙ্গেল আছে, তখন কিন্তু এই দ্বারা এটাকে কিন্তু ওভারল্যাপ করে কিন্তু গ্রুপটা করা যেত। আর এখান থেকে আমরা যে মানটা পাই, এটা খুব সিম্পল আমরা বুঝতেছি। এটা হচ্ছে এ নট, এটা 3 ভেরিয়েবলের জন্য এ নট, এখানে কি আছে, সি সি আছে, তার মানে এ নট সি, তার মানে এটা থেকে জেনারেট হচ্ছে এ নট সি, এটা থেকে আসতেছে এ নট সি, এই গ্রুপ থেকে এ নট সি, আর হচ্ছে এটা থেকে আসতেছে এ আসতেছে মাস্ট বি, আর হচ্ছে বি আসতেছে, এটা হচ্ছে এ বি। তাহলে এটার সিম্পলিফাইড ফর্ম হবে এ নট সি বি। আই থিঙ্ক আমরা মনে হয় এগুলো বুঝতে পেরেছি। এখানে একটা আছে, এটা জাস্ট ম্যাক্স ট্রামে দেওয়া আছে। ম্যাক্স ট্রামে এখানে প্রায় অলমোস্ট 13টা ট্রাম দেওয়া আছে। 13টা সেলে আমাদেরকে ম্যাক্স ট্রামের জন্য 0 বসাইতে হয়, এবং 0গুলো দ্বারাই গ্রুপ করতে হয়। এখন যদি আমি ম্যাক্স ট্রামের মাধ্যমে এটা করতে চাই, ম্যাক্স ট্রামের মাধ্যমে যদি আমি এটা করতে চাই, তাহলে অনেকগুলো বড় গ্রুপ হবে, সেই বড়গুলো গ্রুপ নিয়ে আমাদের কাজ করতে হবে। বাট যদি কিন্তু এটার মান কিন্তু ম্যাক্স ট্রামে বের করতে বলছে, মানে ম্যাক্স ট্রাম মানে পস এক্সপ্রেশন কি হবে এটা এখানে বের করতে বলছে, যে এটা সমান এটা তো এটা পস এক্সপ্রেশন, এর মান কি হবে, তার মানে যে প্লাস ম্যাক্স ট্রাম সাম অফ প্রোডাক্ট অফ সাম হবে, আমাদের বের করতে হবে। কিন্তু যদি আমি এই সবগুলোকে যদি আমি এখানে মানে লেভেল করতে যাই, তাহলে অনেকগুলো গ্রুপ হয়ে এটা একটা কমপ্লেক্স হয়ে যাবে। তো যেহেতু আমাদের এই 13টা সেল বাদ দিলে বাকি সেলগুলো কিন্তু থাকে, যেটা হচ্ছে এই যে
অব্যবহৃত আনইউজড যে সেল সেটা কিন্তু মিন টার্ম। আমাদের যেটা ম্যাক্স টার্ম থাকে সেটা তো এখানে ম্যাক্স টার্ম হিসেবে আছে, বাকি যে সেলগুলো আছে ওগুলো কিন্তু কি মিন টার্ম। আবার যদি এখানে মিন টার্ম থাকতো বাকি সেলগুলো কিন্তু ম্যাক্স টার্ম। সো আমি এটা যদি এখন এটা যদি কনভার্টেড আমি পরীক্ষায় তো এটাও আসে যে এই ফাংশনের ম্যাক্স টার্ম পস ফাংশনের সব ফাংশন কি হবে, সব ফাংশন বের করো। এই মানে মানে কনভার্টার সব থেকে পস থেকে সব কিন্তু কনভার্সনও কিন্তু পরীক্ষায় আসে। সো এইটার সব পস ফাংশন কি হবে, এটা কিন্তু পস ফাংশন হবে যে আনইউজড যে সেলগুলো আছে সেই সেলের মিনটার্মগুলোই কিন্তু এর মিনটার্মগুলোর সবই কিন্তু হচ্ছে এর ফাংশনের মান। তাহলে কত হবে এখানে 1 আছে যেহেতু এখানে, তাহলে আনইউজড আছে 2, আনইউজড আছে 3 4 5 6, মানে এখানে যেটা নাই 8 নাই। তাহলে এই তিনটা এই যে ফাংশনটা আমরা দেখছি, আর আমরা জানি কোনো একটা বুলিয়ান ফাংশন আমরা এসওপিতে বা সব ফাংশন সব ফরম্যাটই করে আর পস ফরম্যাটই করি না কেন, দুইটার মান কিন্তু সমান, এটা মনে রাখতে হবে। দুইটা দুই রকম দেখতে হলেও আমরা কিন্তু সেটা সরলীকরণ করলে সেম মানে নিয়ে আসা সম্ভব। সো এইটার সব ফাংশন এটা সমান হচ্ছে এর পস ফাংশনের সব ফাংশন হচ্ছে এটা। আমরা কিন্তু যদি বলে এইটার এই সব পস ফাংশনটার ইকুইভ্যালেন্ট সব ফাংশন কি হবে, তাহলে কিন্তু আমাদের উত্তর হবে এইটা। তো এটা এভাবেও কিন্তু এমসিকিউ হতে পারে। আবার আমি এখানে এটা করলাম হচ্ছে জাস্ট আমি কম সংখ্যক গ্রুপিং এর করার মাধ্যমে, কম সংখ্যক গ্রুপ দ্বারা আমাদের মনে হয় একটা ভুল হয়েছে, এখানে 12টা আছে, 11 12 13 14 15 ও 10, আমাদের 10টা হচ্ছে 10টা নেওয়া হয় নাই এখানে 10, তার মানে চারটা মিন টার্ম আছে। এই 4টা মিন টার্ম যদি আমি এখানে এই সেলগুলোতে আমি নেই তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। এই জন্য আমি এটাকে আগে সব ফরম্যাটে আমি এটা এক্সপ্রেশনটা বের করবো, সেই সব ফর্ম থেকে আমি আবার সেটা পস ফর্মে যাব। এখানে আমি যদি বলি 2 তো এটা আমি জানি 0 1 2 3, তারপর 6 হচ্ছে 0 4 5 6 7, তার মানে এটা 6, 8 হচ্ছে 8 9 10 11, 10ও যেমন আছে তারপর 10 জন এখানে আছে, এখানে আছে, এইটা একটা গ্রুপ আছে, এইটা এসএল আর এসএল অ্যাডজেসেন্ট সেল, সো এটাও আমরা নিতে পারছি। এখানে যে মানটা আসতেছে কি আসতেছে, এ নট আছে, দেখো এইখানে এ নট আছে কমন, আর এখানে কমন আছে কোনটা 1 0 দুটি আছে, এই গ্রুপে তো 1 0 দুটি আছে, তার মানে কি বি সি নট। ও সিডি করছে, সিডি দিছে তো দুইটা, সরি এখানে তো বি আর সি না, সি আর ডি। আচ্ছা, তাই এটা হচ্ছে কি সি ডি নট, অ্যাকচুয়ালি সি ডি নট। তাহলে এখানে আছে এ নট আর এখানে আছে সি ডি নট, তাহলে এ সি ডি নট এই গ্রুপ থেকে পাচ্ছি। আর এই গ্রুপ থেকে আমরা কি পাচ্ছি, এখানে 1 0 আছে, 1 0 এখানে আছে, এখানে আছে, অর্থাৎ এ বি নট এখানে আছে এই হরিজন্টাল বরাবর। আর ভার্টিক্যাল লাইনে কি আছে, এখানে সি 0 সি 1, তার মানে এটা হবে না, এখানে ডি 0 এখানে ডি 0, অর্থাৎ ডি নটটা এখানে আসবে। তাহলে এটার করসপন্ডিং এটা হবে হচ্ছে এই মানটা হবে, এই মানটা আমরা পাইছি। এখন কথা হচ্ছে যে এই মানটার আমাদের কিন্তু বের করতে বলছে কিন্তু ম্যাক্স টার্ম পস এক্সপ্রেশন বের করতে বলছে। সো এই মানটাকে আমরা এখন পসে কনভার্ট করব। আমি এর আগে প্রথমে যখন বুলিয়ান অ্যালজেব্রা করাইছিলাম যে স্বতঃসিদ্ধের সময় কথা বলছিলাম যে ডুয়াল প্রপার্টি মানে হচ্ছে যে নটকে আমরা 0 কে 1 1 কে 0 অ্যান্ড কে ওর কে অ্যান্ড দ্বারা যদি আমরা রিপ্লেস করি তাহলে যে ফাংশনটা পাই সেটাও কিন্তু ওই ফাংশনের সমানই, হ্যাঁ, ইকুইভ্যালেন্ট ফাংশন। সো আমরা এখান থেকে সরাসরি যদি সেটা এই ফাংশনটার যদি আমরা প্রোডাক্ট অফ সামে করতে চাই, ম্যাক্স টার্ম ফাংশনে যাই, তাহলে আমাদের কি করতে হবে, এ নট আছে এটার বিপরীত করতে হবে, এবার প্রত্যেকটা বিপরীত করতে হবে। এখানে ডট আছে এখানে প্লাস হবে, এখানে সি আছে এটা সি নট হবে, এখানে ডট আছে এখানে প্লাস হবে, এখানে ডি নট আছে এখানে কি হবে, ডি হবে। মানে এটা ডুয়াল প্রপার্টির মাধ্যমে এটা আমরা করতেছি। এখানে প্লাস আছে, জাস্ট সবকিছুই যা আছে তার উল্টাটা করতে হবে। এখানে অর আছে এখানে অ্যান্ড করতে হবে, এখানে এ আছে এখানে এ নট করতে হবে, এখানে বি নট আছে এখানে বি করতে হবে, অবশ্যই এ প্লাস দিতে হবে, এখানে ডট আছে এখানে প্লাস দিতে হবে, ডি নট আছে এখানে ডি করতে হবে। তাহলে এই যে এইটার আমরা যে কার্নো ম্যাপ থেকে যে এসওপি এক্সপ্রেশন পাইলাম, সেই এসওপি এক্সপ্রেশনটাকে কিন্তু আমরা কনভার্ট করে পিওএস পস এক্সপ্রেশন এটা নিয়ে আসলাম, যেটা আমাদের পরীক্ষায় চাওয়া হয়েছে। তো এভাবেও করা যেতে পারে, যে কোনোভাবে হোক, যে কোনো অনেক আমাদের সব দিকে বেসিক রাখতে হবে, যে কোনোভাবে হোক প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আমরা পরবর্তী দিকে আগাই। আচ্ছা, আমাদের সব টাইপেরই
জিনিস করা হয়েছে। এখানে একটা জিনিস করতে চেয়েছিলাম। আচ্ছা, যাই হোক, এই যে এটা বলা হচ্ছে যে ইনভ্যালিড কন্ডিশন বা ইনভ্যালিড সেল, ইনভ্যালিড টার্ম এটা। তো এই ইনভ্যালিড টার্মের জন্য কিন্তু আমরা ইনভ্যালিড টার্মকেও কিন্তু আমরা চাইলে কার্নোম্যাফে আমরা ব্যবহার করতে পারি, যদি প্রয়োজন হয় ব্যবহার করতে পারি। ইনভ্যালিড সাপোজ D4 হচ্ছে কোনটা, এটা 4। ইনভ্যালিড টার্মকে সাধারণত এরকম ক্রস দিয়ে নেওয়া হয় বা এরকম বা ফাই দিয়ে নেওয়া হয়। যদি আমরা নেই, এখন আমরা ইনভ্যালিড যদি থাকে, যদি কোনো ফাংশনে ইনভ্যালিড কন্ডিশন থাকে, তার জন্য আমরা এরকম সেই সেলগুলোতে ক্রস নিব। যেমন 4 নাম্বার সেলে হচ্ছে সেলটা ইনভ্যালিড, আমরা কিন্তু বলছি যে গ্রে কোড হোক, BCD কোড হোক, Axis 3 কোডে হোক, বা এইগুলো কিন্তু ইনভ্যালিড কন্ডিশন আছে। আবার যখন আমরা ফ্লিপ ফ্লপ করবো সেখানেও কিন্তু ইনভ্যালিড কন্ডিশন ক্রিয়েট হয়। তো এইসব ক্ষেত্রে যখন আমরা সরলীকরণ করতে চাই, ইনভ্যালিডের জন্য আমরা সেই সেলে আমরা কি নিতে পারি, এখানে ক্রস নিতে পারি। তো সেই ইনভ্যালিড কন্ডিশনটা, ইনভ্যালিড সেলটাকে আমরা যদি আমাদের গ্রুপিং করার প্রয়োজনে যদি আমাদের প্রয়োজন হয়, তাহলে আমরা সেটাকে ব্যবহার করতে পারি, না চাইলে ব্যবহার নাও করতে পারি। আমরা যত বেশি সেল নিয়ে যত আমরা গ্রুপিং করব, তত আমাদের মিনিমাইজ হয় বেশি। আমি কিন্তু বলছিলাম যে 2টা দিয়ে গ্রুপ করলে একটা ভেরিয়েবল মিনিমাইজ হয়, 4টা নিয়ে যদি আমরা গ্রুপ করি 2টা ভেরিয়েবল মিনিমাইজ হয়, 8টা নিয়ে গ্রুপ করলে আমাদের 3টে ভেরিয়েবল মিনিমাইজ হয়। এখন এখানে যদি সবগুলোই 1 হয়, যদি সবগুলোই 1 হতো, অর্থাৎ 8টা নিয়ে যদি এখানে গ্রুপিং হয়, তাহলে কিন্তু এই ফাংশনটার বা এই এক্সপ্রেশনের মানটা কিন্তু হবে 1। তাহলে সবগুলো ভেরিয়েবল কি হয়ে যাবে, মিনিমাইজ হয়ে যাবে। যদি 4 ভেরিয়েবলের যদি প্রত্যেকটা সেলে যদি 1 থাকে, মানে প্রত্যেকটা মিন টার্ম যদি 1 থাকে, তাহলে কিন্তু সেই 4 ভেরিয়েবলের যে কার্নোম্যাফ থেকে আমরা যে এক্সপ্রেশনটা পাবো সেটার মান হবে 1। তার মানে 16টা দিয়ে যদি আমরা গ্রুপ করি, তাহলে 4টা ভেরিয়েবলই রিমুভ হয়ে যায়। খুবই ইম্পর্টেন্ট তথ্য, কিন্তু এটা মাথায় রাখতে হবে, এগুলো পরীক্ষায় আসার মতো। যাই হোক, আমরা আর ওদিকে আগাচ্ছি না। তো আমরা যদি ইনভ্যালিড কন্ডিশন কোথাও অ্যাপ্লাই করার প্রয়োজন হয়, আমরা সামনে দেখব। লজিক গেটে নিয়ে অলরেডি আমি বেসিক গেট আলোচনা করে ফেলছি। এখানে আমাদের যৌগিক গেট বা কম্পাউন্ড গেট আছে। কম্পাউন্ড গেটের মধ্যে একটা ইউনিভার্সাল গেট এবং এক্সক্লুসিভ গেট আছে। ইউনিভার্সাল গেট হচ্ছে নর আর ন্যান্ড, যেটা মূলত হচ্ছে নর গেটটা যদি বলি আমি, নর গেটটা হচ্ছে অর গেট এবং নট গেটের সমন্বয়ে তৈরি করা হয়। অর্থাৎ নট গেট হচ্ছে নট অর, এটা হচ্ছে নট অর, অর্থাৎ অরের কমপ্লিমেন্ট। কি হবে, অরের কমপ্লিমেন্ট। অর্থাৎ যদি আমি নট প্লাস অর বা অর প্লাস নট যাই বলি আর কি, তার মানে একটা অর গেটের সাথে, আমরা তো অর গেটের সিম্বল এর আগে দেখছি, 2 ভেরিয়েবল যদি একটা অর গেট আমি আঁকি, তার সাথে যদি আমি একটা নট গেট যুক্ত করে দেই, তাহলে আমরা অর গেট পেয়ে যাব, অরের ফাংশন পেয়ে যাব। আমি জানি যে এ আর বি কে যদি আমি ইনপুট নেই, তাহলে অর গেটে কিন্তু এর অর ফাংশন পাই, অর্থাৎ a প্লাস বি পাই। আর নট দিয়ে, যেটা নট গেটের একটা ইনপুট থাকে, সেটা দিয়ে যা বের হয়, যে আউটপুট বের হয়, সেটা হচ্ছে তার বিপরীত। অর্থাৎ a প্লাস বি এর কি হবে, বিপরীত মানে কমপ্লিমেন্ট হবে, a প্লাস বি এটা হবে। তো এটা হচ্ছে নর গেটের ফাংশন। এটা হচ্ছে যে নট অর বা যে নর, এই যে অরের নট, এই যে অরের নট, তার মানে এটাই হচ্ছে কি নর, এটা হচ্ছে নর ফাংশন। তার মানে অরের যে ফাংশনালিটিস আছে, ওরা যে ফাংশন আছে, এখানে কিন্তু সেম ফাংশনটা হবে। অর্থাৎ অরের ক্ষেত্রে আমরা কি জানতাম, যখন সবগুলো 0 তখন কেবল হচ্ছে 1, সবগুলো 0 আর বাকিগুলো হচ্ছে 1, অন্যথায় 1 হবে। আর নরের ক্ষেত্রে হবে তার বিপরীত, নটটা হচ্ছে জাস্ট অরের বিপরীত, আপনারা জানেন এটা নিয়ে আমি আর খুব আলোচনা করবো না। আর ন্যান্ডটা হচ্ছে নট অ্যান্ড, এটা যৌগিক গেট, এটা হচ্ছে অ্যান্ডের বিপরীত। অ্যান্ডের যে আউটপুট হয়, ন্যান্ডে তার বিপরীত আউটপুট হবে। খুবই সিম্পল কথাবার্তা, এটা আপনারা জানেন। এগুলো নিয়ে আর সময় নষ্ট করবো না, সামনে আরও গুরুত্বপূর্ণ পড়া আছে, সেগুলো আমরা আলোচনা করব। এবং এই ন্যান্ড আর নরকে ইউনিভার্সাল গেট বলা হয়, কারণ এই ন্যান্ড আর নর দিয়ে যে কোনো একটা দিয়ে আমরা কি করতে পারি, যে কোনো লজিক ফাংশনকে এবং যে কোনো লজিক গেটকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। এরপর আছে এক্সক্লুসিভ অর গেট, এটা বিশেষ অর, সাধারণ অরের মতো কিন্তু না এটা। এবং এক্সক্লুসিভ নর গেট, এক্সক্লুসিভ অর যেটা, এটা মানে অনেকেই অনেকভাবে মুখস্থ করে মনে রাখে, বাট এটা মুখস্থ করা না। এই সম্পর্কে একটা জিনিস শুধু আমি বলি, এক্সক্লুসিভ অর গেট হচ্ছে পরবর্তী অ্যাডার সার্কিটে ব্যবহার করা হয়। অর্থাৎ কি, এক্সক্লুসিভ অর ইনপুটগুলোর বাইনারি সাম বের করে, এক্সক্লুসিভ অর আউটপুটে কি করে, ইনপুটগুলোর বাইনারি সাম বের করে, নট ক্যারি, সাম বের করে। তাহলে যদি আমি এক্সক্লুসিভ অরের সত্যক সারণী, আমরা জানি সত্যক সারণী তৈরি করতে পারলে সেই সত্যক সারণী থেকে আমরা সব পসের মাধ্যমে খুব সহজে আমরা লজিক ফাংশন বের করতে পারি। সেই লজিক ফাংশন থেকে আমরা কি করতে পারি, লজিক গেট বা সার্কিট ডিজাইন করতে পারি। তো এখানে এক্সক্লুসিভ অরের যদি আমি যে কোনো ইনপুট বিন্যাসের জন্য যদি আউটপুট জানা থাকে, তাহলে আমরা কিন্তু সেটার সত্যক সারণী বা ট্রুথ টেবিল রাখতে পারি। তো এক্সক্লুসিভ অরের ক্ষেত্রে আমি কি জানলাম, যে ইনপুটের যে বাইনারি মান ডিজিট থাকে
আউটপুটে তার কি পাওয়া যায়, সাম পাওয়া যায়, মানে বাইনারি যোগফল পাওয়া যায়। তা যদি আমি এখানে এ এখানে বি, যদি আমি এখানে সেই সামটা নেই বা এক্সক্লুসিভ অর নেই, এক্সক্লুসিভ অরকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এটা আপনারা জানেন, এ আর বি এর এক্সক্লুসিভ অর। এখন যদি আমি সাপোজ আমি এটা কিছুই জানি না, আমি শুধু কি জানলাম যে বাইনারিগুলোর কি পাওয়া যায়, সাম পাওয়া যায়, নট ক্যারি, সাম পাওয়া যায়। এইটাই হচ্ছে ফাংশন। এটুকু জানলে কিন্তু আমি সত্য সারণী, ইনপুট বিন্যাসনের আউটপুট জানবো, সত্য সারণী আমি তৈরি করে ফেলতে পারবো। 0 0 সাম কি হয়, বাইনারি যোগ 0 হয়, 0 1 এর বাইনারি যোগ 1 হয়, 1 0 এর বাইনারি যোগ 0 হয়। এটা 3 বিট হোক, 3 ইনপুট হোক, 4 ইনপুট হোক, ব্যাপারগুলো তো সেমই। এখানে যদি 1 1 হয়, 1 1 এর বাইনারি যোগফল কিন্তু কি হবে, 1 1 এর বাইনারি যোগফল কিন্তু 0, ক্যারি হয় 1, এটা কিন্তু ক্যারি বের করে, সাম বের করে। এখন আমাদের একটু ভুল হয়েছে, কারণ 1 0 এর বাইনারি যোগফল কিন্তু 1। এখন এখানে আমরা যেমন মিন টার্ম পাই কিসের জন্য, 1 এর জন্য পাই, আর ম্যাক্স টার্ম পাই কিসের জন্য, 0 এর জন্য। সো আমরা মিন টার্ম দিয়ে তৈরি করবো এখানে। তো এই 1 এর জন্য এদের এই মিন টার্ম, এই 1 এর জন্য এই মিন টার্ম নিব, এই 1 এর জন্য এই মিন টার্ম নিব। এটা আসলে কত, 0, এ 0 তার মানে কি, আর বি 1, অর্থাৎ এইটার জন্য মিন টার্ম কি হবে, এ নট বি, আর এইটার জন্য মিন টার্ম কি হবে, এ বি নট। তাহলে আমরা কিন্তু দুইটা মিন টার্ম পেয়ে গেছি। এই দুইটা মিন টার্মে যদি আমি সাম করে দিই, তার মানে এসওপি বা সাম অফ প্রোডাক্টের মাধ্যমে, তাহলে এই যে এক্সক্লুসিভ অরের মান কিন্তু হবে এইটা। এক্সক্লুসিভ নট ঠিক সেম ভাবে, জাস্ট এক্সক্লুসিভ অরে যা পাওয়া যায়, এক্সক্লুসিভ নটে তার বিপরীতটা পাওয়া যাবে, এবং এই 1 এর জন্য আমরা মিন টার্ম বের করে আমরা সাম করে দিলে কি পাবো, তার সেই লজিক ফাংশনটা পেয়ে যাবো। এটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ অরের ইয়ে। এখন এটা দিয়ে আমরা লজিক গেট কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারবো। এ নট আর বি এর আমি অ্যান্ড নিব, এ বি নটের অ্যান্ড নিব, তারপরে দুই ইনপুটকে আমি আউটপুটের মধ্যে দিয়ে দিব, ওয়ারের মধ্যে দিয়ে দিলে আমি এটা পেয়ে যাব। আর এক্সক্লুসিভ ওয়ারের নর্মালি যে ইয়ে আছে, সিম্বলিক ডায়াগ্রাম আছে, সেটা এরকম, এ আর বি কে যদি আমরা এখানে দিই তাহলে এক্সক্লুসিভ ওয়ার বি পাওয়া যায়। বাট এটা যেটা যৌগিক গেট, সেই যৌগিক গেট আসলে কোন কোন মৌলিক গেট দিয়ে কীভাবে তৈরি হয়, এটা কিন্তু তার ব্যাপার। হ্যাঁ, এটা মানে আসলে এটা ওকে। যাই হোক, আর নটটা হবে তার বিপরীত, আপনারা এটা দেখে নিন। এরপরে আমি দ্রুত যাই একটু। অ্যাডার সার্কিট। অ্যাডার সার্কিট হচ্ছে জাস্ট বাইনারি সংখ্যাগুলো যোগ করার জন্য অ্যাডার সার্কিট তৈরি করা হয়। অ্যাডার সার্কিট হচ্ছে দুই রকমের, এটা কম্বিনেশনাল সার্কিট, হাফ অ্যাডার আছে, ফুল অ্যাডার আছে। আমি দ্রুত যাচ্ছি একটু। হাফ অ্যাডারটা হচ্ছে পূর্ণাঙ্গভাবে যোগ করতে, কমপ্লিটলি দুইটা সংখ্যাকে যোগ করতে পারে না, এটা জাস্ট দুইটা বিটকে যোগ করে সাম বের করে, ক্যারি বের করে। বাট এটা ক্যারিটাকে আবার ইনপুট হিসেবে আনতে পারে না। আমরা যেমন 1 আর 1 যোগ করলে এরকম যদি হয়, সাপোজ 1 আর 1 যোগ করলে 0 হয়, ক্যারি হয় 1, সেই ক্যারি 1 কিন্তু আবার এখানে পরবর্তী কলমে কিন্তু যোগ হয়, যোগে কিন্তু আবার এখানে যোগফল হয়। বাট এখানে হাফ অ্যাডার কি করে, হাফ অ্যাডার এখানে 1 আর 1 যোগ করে 0 বের করতে পারে, 1ও বের করতে পারে, বাট সেই 1টাকে কিন্তু সে আবার এখানে পরবর্তী লাইনে ক্যারি ইন হিসেবে ব্যবহার করতে পারে না। এটা হচ্ছে এর সীমাবদ্ধতা। তো শুধু সাম আর ক্যারি বের করতে পারে। এখন যদি আমি ওকে, এটা সাম আর এটা হচ্ছে, আচ্ছা আমরা এখানে আবার ওই হাফ অ্যাডার দেখবো। আমরা এখানে হাফ অ্যাডারে আমরা দেখবো। হাফ অ্যাডারে আমি কি বলছিলাম, হাফ অ্যাডারে ইনপুটগুলোর, দুইটা বিটের ইনপুটগুলোর কি পাওয়া যায়, সাম পাওয়া যায় আর ক্যারি পাওয়া যায়। তো একটা তো আউটপুট এখানে কটা, দুইটা। আচ্ছা, একটা সাম পাওয়া যায়, একটা ক্যারি পাওয়া যায়। আমি এখানে জাস্ট করার জন্য এই কাজটা করলাম, এখানে ক্যারি পাওয়া যায়। এখন আমি ঠিক সেম 0 আমি বললাম যে এখানে এই সাম কিন্তু এক্সক্লুসিভ অরে যেমন লাগে, এখানে অ্যাডার সার্কিটও তেমন লাগবে। এখানে 0 0 এর সাম 0 হয়, ক্যারি 0 হয়, 0 1 এর সাম 1 হয়, ক্যারি 0 হয়, 1 0 এর সাম 1 হয়, ক্যারি কি হয়, 0 হয়, 1 1 এর এখানে সাম 0 হবে, ক্যারি 1 হবে। তো এখান থেকেও কিন্তু আমরা এই হাফ অ্যাডার কি বের করতে পারবো, ফাংশন বের করতে পারবো। এই 1 1 এর জন্য হাফ অ্যাডার ফাংশনে যেটা হবে এক্সক্লুসিভ অর আসলে এ নট বি প্লাস এ বি নট, এই 1 এর জন্য মিন টার্মগুলো বের করে দিতে হবে। আর এখানে সিতে শুধু একটা মিন টার্ম হবে, সেটা হচ্ছে এ নট বি নট। সি হবে কত, সি আউট হবে বা সি হবে, আচ্ছা সি এটা হবে, সির মান হবে হচ্ছে এ বি। এটাই হচ্ছে কিন্তু হাফ অ্যাডারের ফাংশন। ফুল অ্যাডার কি করে, ফুল অ্যাডারের 3টা ইনপুট থাকে এবং 2টা আউটপুট থাকে। 3টা ইনপুট হিসেবে দুইটা বিট এ বি এবং একটা ক্যারি ইন হিসেবে থাকে, সেটা 3টা বিট, 3টা ইনপুট এবং 2টা আউটপুট, সাম আর ক্যারি।
তিনটা ইনপুটের জন্য মানে 3 ইনপুট বিন্যাসের জন্য ওইভাবে করে সাম আর ক্যারির এভাবে মানবে করে, কারণ 3টা বাইনারি বিট কিন্তু আমরা যোগ করতে জানি যে 0 1 1 যোগ করলে সাম 0 হবে, ক্যারি 1 হবে, 1 1 1 যোগ করলে সাম 1 হবে, ক্যারি 1 হবে। তো এইভাবে বের করে যদি আমরা এই এস এর অনগুলোর জন্য যদি আমরা মিন টার্ম বের করে যোগ করে দিই তাহলে সামের ফাংশন পেয়ে যাবো, এবং সি তে যেগুলো অনের জন্য যদি আমরা মিন টার্মগুলো বের করে যোগ করে দিই তাহলে সি এর ফাংশন পেয়ে যাবো। এটা আমরা সবাই জানি, এটা আমরা সবাই দেখে নিব। এনকোডার ডিকোডার নিয়ে একটু আলোচনা করি। এনকোডার হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিট, যেটা হচ্ছে বাইনারি বিট প্রডিউস করে। এটা মূলত হচ্ছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে, মূলত মানুষের বোধগম্য ভাষা থেকে কম্পিউটার বোধগম্য ভাষা অর্থাৎ বাইনারি বিট জেনারেট করে। অর্থাৎ যে ইনপুট লাইন আমরা নিচ্ছি, যে কটা ইনপুট লাইন নিচ্ছি, সেই ইনপুট লাইনগুলোর যে লাইনটা অ্যাক্টিভ, যে যত নাম্বার লাইনটা অ্যাক্টিভ তার করসপন্ডিং বাইনারি বিট প্রডিউস করে। এখানে এনকোডারের ইনপুট সংখ্যা যদি 2 টু দি পাওয়ার n হয় তাহলে আউটপুট হবে n। তো যদি আমরা এখানে যদি একটা সত্যক সারণী দেখছি, 4টা ইনপুট এবং 2টা আউটপুট, অর্থাৎ 4/4 টু 2 এনকোডার। তো এখানে আমি ইনপুট হিসেবে D0 D1 D2 এখানে ইনপুট লাইনগুলো নিয়েছি, আর আউটপুট হিসেবে XY নিয়েছি। এই যে ইনপুট লাইনগুলোর একটা ইনপুট লাইনের করসপন্ডিং বাইনারি বিট প্রডিউস করবে। অর্থাৎ যখন আর এই ইনপুট লাইনগুলো অ্যাট এ টাইম একটা অ্যাক্টিভ হবে, বাকিগুলো কি হবে? ইনঅ্যাক্টিভ, অর্থাৎ 0 হবে। অর্থাৎ D0 যখন অন তখন কিন্তু বাকিগুলো সব 0। তো এভাবে যখন D0 1 তার জন্য আউটপুটে যে বাইনারি বিট প্রডিউস হবে, অনের 0 নাম্বার লাইন, যেহেতু 0 নাম্বার লাইন হচ্ছে 0 নাম্বার ইনপুট লাইন হচ্ছে অ্যাক্টিভ, সো 0-র যে বাইনারি 0 0 এটা কিন্তু আউটপুটে পাওয়া যাবে। তারপরে 1 নাম্বার ইনপুট লাইন হচ্ছে হাই, তার মানে এর করসপন্ডিং বাইনারি 0 1 পাওয়া যাবে। এভাবে 1-এর জন্য 2 নাম্বার যে লাইন 2-এর বাইনারি হচ্ছে 1 0, এটা পাওয়া যাবে। 3 নাম্বার লাইন হাই, অর্থাৎ 3-এর বাইনারি 1 1 পাবো। এভাবে আমরা পাবো। এখান থেকে কিন্তু আমরা এক্স এর ফাংশনে বের করতে পারবো। এক্স আউটপুট ফাংশনের মান কি হবে? এক্স এই যে আবার সেই অনের জন্য যখন অন হয় সেটাই, এই দুইটা অনের জন্য কি আছে, এই কখন এক্স হাই যখন D2 অথবা D3 হাই, তার মানে এক্স এর ফাংশন হবে D2 অথবা অর D3। এখানে ওয়াই এর ফাংশন কি হবে? এটা হবে D1 এবং D3। তো এখন আমরা যদি এক্স ওয়াই D0 D1 D2 যদি আমি ইনপুট নেই, তাহলে আমি ওই x1 D2 D3 এর অর গেট আর হচ্ছে D1 D3 এর অর গেট নিয়ে আমি ওয়াই পাবো, আর D2 D3 অর গেট নিয়ে আমি এক্স পাবো। এটা আমি আঁকাইলাম না, আমরা আই থিঙ্ক জানি। আর ডিকোডার হচ্ছে জাস্ট এর বিপরীতটা। এটা হচ্ছে আমরা এই বাইনারি ডিজিটের পরিবর্তে ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যাল, অর্থাৎ ডিজিটাল মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে মানুষের ল্যাঙ্গুয়েজ এটা কনভার্ট করে ডিকোডার। অর্থাৎ এখানে করসপন্ডিং এই ইনপুট বিন্যাসের জন্য, বাইনারি ইনপুটের জন্য আমরা করসপন্ডিং ডেসিমেল ইনপুট লাইনকে হাই করব। তার মানে এই জিনিসটা জাস্ট এখানে আমি যদি এটাকে ঘুরে যদি আমি এখানে নিয়ে আসি, এটা ইনপুট লাইন, এটা তখন হবে আউটপুট। ঠিক আছে? আউটপুটে কী হবে? এক্স এর মান 0 0 এর জন্য 0 নাম্বার লাইন হাই হবে, তখন কিন্তু এটাই পাশে থাকবে। 0 1 এর জন্য 1 নাম্বার ইনপুট হাই হবে, লাইন হাই হবে। 1 0 এর জন্য 2 নাম্বার হবে, 3 নাম্বার হবে। এখানে কিন্তু আমরা এই D0 D1 D2 D3 ফাংশন কিন্তু আমরা এই XY এর মাধ্যমে প্রকাশ করতে পারবো। ঠিক আছে? এটা শিটে দেওয়া আছে, আপনারা একটু দেখে নিন, যেহেতু অনেক কিছু আলোচনা করতে হবে। মাল্টিপ্লেক্সার আর ডিমাল্টিপ্লেক্সার এটা গুরুত্বপূর্ণ। এটা থিওরিটিক্যাল জিনিসগুলো বা পরীক্ষা আসার মতো। এখানে সার্কিট দিয়ে যদি অনেক কাজ করা যায়, এটা কিন্তু একদম ফান্ডামেন্টাল ডিজিটাল লজিক সার্কিট, এবং এটাও কিন্তু ইউনিভার্সাল সার্কিট মাল্টিপ্লেক্সার। এটা দিয়েও কিন্তু সকল গেটকে ইমপ্লিমেন্ট করা যায়, যদিও সেইটা অনেক অ্যাডভান্স লেভেলের, সেগুলো আমাদের এখানে আসবে না। এখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মূলত মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সারের মূলত ব্যবহার হয় হচ্ছে ডাটা ট্রান্সমিশন এবং সুইচিংয়ের ক্ষেত্রে। খুবই সিম্পল, আমি যদি একটা এক্সাম্পল দিই। ডিমাল্টিপ্লেক্সার হচ্ছে ডাটা সিলেক্টর হিসেবে কাজ করে, যেটা হচ্ছে কি মাল্টিপল ইনপুট থাকে, একটা আউটপুট থাকে। মাল্টিপল ইনপুট থাকবে, একটা আউটপুট থাকবে। যদি আমি এখানে এক্সাম্পল দিই, তার মানে কি আর একটা সিলেকশন লাইন থাকবে। সিলেকশন লাইন হচ্ছে কোন ইনপুট ডাটাকে আউটপুটে যাবে সেটা সিলেক্ট করে। আমি যদি এখানে বলি যে সাপোজ এখানে আমার মাইক্রোফোন আছে, আবার হচ্ছে ক্যামেরা আছে, তারপরে দুইটা আমার ভিডিও হচ্ছে, আমার কথা অডিও হচ্ছে। এখন এই একাধিক কিন্তু একাধিক ইনপুট কোথায় যাচ্ছে? একটা সোর্সে যাবে, মানে একটা কম্পিউটারে যাচ্ছে। তো সেক্ষেত্রে কোনটা যাবে এটা হচ্ছে সিলেকশন লাইন সিলেক্ট করে দেবে। তার মানে একাধিক ইনপুট লাইন থেকে একটা আউটপুট লাইন যাবে, সেম চ্যানেল ব্যবহার করা এই ক্ষেত্রে।
এটা হচ্ছে মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সারকে জন্য ডাটা সিলেক্টর বলা হয়, যে কোন ডাটাটা আসলে কখন যাবে, যেহেতু চ্যানেল ইউজ করা হয়। আর ডিমাল্টিপ্লেক্সার ঠিক তার বিপরীত কাজটা করে। অর্থাৎ যদি এরকম হয় যে আমার এই যে কথাগুলো আর মাল্টিপ্লেক্সার আর ডিমাল্টিপ্লেক্সার কিন্তু একসাথে ব্যবহার হয়, সার্কিটে একসাথে ব্যবহার হয়। কারণ যখন আমার এটা এটা যেমন কি, এটা হচ্ছে এডিসি, মাল্টিপ্লেক্সার হচ্ছে এডিসি, অ্যানালগ থেকে এই যে আমাদের অ্যানালগ কথা, এটা কম্পিউটার ঢুকতেছে বা যে ভিডিও কম্পিউটার ঢুকতেছে, অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্টরে ইউজ হয়। আর এটা হচ্ছে ডিজিটাল থেকে অ্যানালগ কনভার্টারে ইউজ হয়। যখন আমার এই ভিডিওটা শেষ হবে, তখন যখন আমরা ভিডিও দেখবো, আউটপুটে দেখবো, বা আমরা যখন শুনবো, আমরা যখন স্পিকারে শুনবো, তখন কিন্তু এটা একটা সোর্স থেকে, অর্থাৎ একটা কম্পিউটার থেকে কি হচ্ছে, প্রিন্টারে আমার ডকুমেন্ট যাচ্ছে, অডিও যাচ্ছে, সেম লাইন ইউজ করে। তার মানে এটা হচ্ছে মাল্টিপ্লেক্সার, যেখানে হচ্ছে একটা ইনপুট লাইন থেকে বা একটা সোর্স লাইন থেকে একাধিক আউটপুট লাইনে ডাটা যায়। এটা মূলত কাজ। আর এর ব্যবহার একটু জানতে হবে, জানলেই হবে। এটা মূলত আমি বলছি যে ডাটা ট্রান্সমিশন এবং ডাটা সুইচিং, ডাটা সিলেক্ট এবং ডাটা ম্যানিপুলেশন এটা আসলে ইউজ হয়। তো ডাটা রাউটিং এর ক্ষেত্রে মাল্টিপ্লেক্সার ইউজ হয়। ডাটা রাউটিং এর ডাটা আসলে কোন চ্যানেল থেকে কোন সোর্সটা, কোন চ্যানেল, কোন ইনপুটটা কোন আউটপুটে যাবে, একটা মানে কোন ইনপুটটা আসলে আউটপুটে যাবে, সেটা আসলে রাউটিং করে হচ্ছে মাল্টিপ্লেক্সার। ডাটা সিলেকশন সেম ব্যাপারটাই, এটা কোন চ্যানেল দিয়ে যাবে আর কোন ডাটাটা যাবে, এটা এডিসি হিসেবে ব্যবহার করা হয়। আর অ্যাড্রেস ডিকোডিংয়ে এটা ইউজ হয়, এবং লজিক ফাংশন ইমপ্লিমেন্টেশনও কিন্তু আমি বলছি, এই যেহেতু এটা ইউনিভার্সাল গেট, ইউনিভার্সাল লজিক সার্কিট, এটা কিন্তু করা যায়। এগুলো কিন্তু পরীক্ষা কিন্তু এই জিনিসগুলো আসার মতো। ডিমাল্টিপ্লেক্সার তার উল্টা কাজটা করে। এটা যেমন যে ডিএসসি হিসেবে ব্যবহার হয়, এটা অরিজিনাল ডাটা ভেরিফাই করার জন্য ব্যবহার হয়। যখন এটা রিসিভ করবে, অ্যানালগ থেকে ডিজিটাল অ্যানালগ গ্রহণ করবে, তখন এটা ভেরিফাই করবে এটা অরিজিনাল ডাটা কিনা যেটা আসছে। তো এইটা হচ্ছে মূলত, আপনারা একটু পড়ে নেবেন। আমরা আলোচনা করবো দ্রুত ফ্লিপ ফ্লপ নিয়ে আলোচনা করবো। দ্রুত আলোচনা করবো ফ্লিপ ফ্লপ এবং ল্যাচ। এবং ফ্লিপ ফ্লপ এবং ল্যাচ দুটি হচ্ছে কম্পিউটারের মেমোরি এলিমেন্ট, এবং কম্পিউটারে যে মেমোরি আছে তার মানে মূলটা, তার বেসিক কিন্তু ফ্লিপ ফ্লপ এবং ল্যাচ। সুতরাং ফ্লিপ ফ্লপ এবং ল্যাচের মাধ্যমে আমরা কম্পিউটারে যে সলিড স্টেট যে মেমোরিগুলো আছে, সেই সলিড স্টেট মেমোরিগুলো যেমন রেজিস্টার, কাউন্টার, তারপর হচ্ছে এসএসডি বা যে মেমোরি কার্ড যেগুলো আছে, এইগুলো কিন্তু এই ফ্লিপ ফ্লপ আর এই ল্যাচ ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি করা হয়। অন্যগুলো হার্ড ডিস্ক এগুলো তো ম্যাগনেটিক বা ইয়া থাকে। যাই হোক, এই ফ্লিপ ফ্লপ এবং ল্যাচ দুইটার জিনিস একই, দুইটা আসলে কাজ করে দুইভাবে। আসলে ইউজ হয় ফ্লিপ ফ্লপ বেশিরভাগ ক্ষেত্রে, ল্যাচ খুব কম জায়গায় এটা ব্যবহার করা হয়। তবে ল্যাচ হচ্ছে লেভেল ট্রিগার ডিভাইস, অর্থাৎ ল্যাচের জন্য এটা লেভেল ট্রিগার্ড। এটা যদি এর এনেবল সিগন্যাল যদি হাই হয়, তাহলে কেবল ল্যাচের আউটপুটটা হাই থাকে। আর যদি এনেবল ট্রিগারটা যদি অফ থাকে, তাহলে এটা অফ থাকবে। এখানে ক্লক পালসের কোনো ব্যবহার নাই। বাট যেখানে ফ্লিপ ফ্লপ কিন্তু এটা এজ ট্রিগার্ড, অর্থাৎ এটা ডিপেন্ডস অন কিন্তু ফ্লিপ ফ্লপ। তার আগে একটু বলে নিই, এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম, এনকোডার, মাল্টিপ্লেক্সার, তারপর হচ্ছে অন্য যেগুলো, এগুলো কিন্তু কম্বিনেশনাল লজিক সার্কিট। বাট এটা কিন্তু সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। এই ফ্লিপ ফ্লপ, ল্যাচ এগুলো কিন্তু সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট বা রেজিস্টার, কাউন্টার, সিকোয়েন্সিয়াল সার্কিট। সিকোয়েন্সিয়াল সার্কিট হচ্ছে যেটা, যে লজিক সার্কিটের নেক্সট স্টেট আসলে মান কি হবে, সেটা শুধুমাত্র প্রেজেন্ট ইনপুটের উপর ডিপেন্ড করে না, বরং এটা কি প্রিভিয়াস যে আউটপুট আছে তার উপরে ডিপেন্ড করে। এই জন্য এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। এনিওয়েজ, এখন ফ্লিপ ফ্লপ আর ল্যাচের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে এটা ট্রিগারিংটা হচ্ছে লেভেল ট্রিগারিং, ওটা হচ্ছে এজ ট্রিগারিং। অর্থাৎ এর জন্য ক্লক পালস রেকর্ড দরকার হয় না ল্যাচের ক্ষেত্রে, বাট ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে কিন্তু ক্লক পালস প্রয়োজন হয়। ক্লক পালস যেহেতু প্রয়োজন হয়, তার মানে একটা ক্লক পালসের মধ্যে এই ফ্লিপ ফ্লপটা অন অফ হয়। তার মানে এই জন্য এটা হচ্ছে সিনক্রোনাস, তার মানে একটা নির্দিষ্ট ক্লক পালসের যেহেতু এখানে মেনটেন হচ্ছে, কন্ট্রোল, নিয়ন্ত্রণ হচ্ছে, এই জন্য এটা হচ্ছে সিনক্রোনাস। আর যেহেতু এটা কোনো ক্লক পালস থাকে, হচ্ছে অ্যাসিনক্রোনাস। এটা মূলত ল্যাচটা সহজ, আর এটা একটু মূলত কঠিন সার্কিট। এটা মূলত হচ্ছে ল্যাচ আর ফ্লিপ ফ্লপের পার্থক্য। আমরা 4 ধরনের ফ্লিপ ফ্লপ নিয়ে আলোচনা করবো খুব দ্রুত। এসআর ফ্লিপ ফ্লপ হচ্ছে সবচেয়ে সহজ এবং বেসিক ফ্লিপ ফ্লপ, যেটাকে আমরা সেট রিসেট ফ্লিপ ফ্লপ বলা হয়। আসলে ফ্লিপ ফ্লপ, এছাড়া ফ্লিপ ফ্লপ বা ফ্লিপ ফ্লপ তৈরি করা হয় হচ্ছে অ্যান্ড গেট এবং ন্যান্ড গেট আর নর গেট দিয়ে। মানে অ্যান্ড গেটের সাথে নর অথবা ন্যান্ড ইউজ করা হয়। এখানে ন্যান্ড দিয়েও হতো, নর দিয়ে হয়, একই ফাংশন একই। তো এখানে একটা ক্লক পালস থাকবে, ক্লক সিগন্যাল থাকবে, আর এখানে দুইটা ইনপুট থাকবে আরএস। এখানে এছাড়া ফ্লিপ ফ্লপের কাজ হচ্ছে 3টা কাজ। আউটপুট স্টেটকে সেট করবে, 2টা হচ্ছে রিসেট করবে, 3 হচ্ছে রিসেট করবে। 4 হচ্ছে ন্যান্ড। 4 হচ্ছে
রিসেট করবে আর ডাটা হোল্ড করবে, এটা আমরা একটু দেখব। তার মানে এসআর ফ্লিপ ফ্লপের সেট রিসেট ফ্লিপ ফ্লপ বলা হয়, তার মানে যখন এস এর মান 1 হয়, এস এর মান 1 করা মানে ডাটা আউটপুট হচ্ছে সেট করা মানে কি আউটপুট অন হওয়া। তার মানে যখন এস এর মান 1 হবে তখনই হচ্ছে আউটপুট আপনার অন হবে। আর হচ্ছে এটা যখন আউটপুট যখন এস এর মান যখন 0 হবে তখন আর এর মান যখন অন হবে তখন আউটপুট হচ্ছে রিসেট হবে। আর যখন এস অন আর অন দুটোই যখন অন হয়, আমরা কিন্তু দেখছি যে এই ফ্লিপ ফ্লপ কিন্তু বাইস্টেবল মাল্টি ভাইব্রেটর, তার মানে এটার দুইটা কিন্তু স্টেবল স্টেট থাকে, একটা এবং দুইটা স্টেবল স্টেটের কিন্তু একটা আরেকটার কি কমপ্লিমেন্ট, একটা 0 হলে একটা 1, একটা 1 হলে 0। বাট যখন আমরা 1 অ্যাপ্লাই করি এসআর সার্কিটে তখন এই দুইটার কন্ডিশনটা আসলে কি স্যাটিসফাই করে না, যার কারণে এই যখন এস সমান 1 আর সমান 1 তখন কিন্তু এটা ইনভ্যালিড কন্ডিশন বা এটা প্রহিবিটেড কন্ডিশন বা ফরবিডেন কন্ডিশন যেটাই বলি, ফরবিডেড স্টেটমেন্ট হিসেবে গণ্য হয়। তো এটা হচ্ছে ট্রুথ টেবিল। এর ক্যারেক্টারিস্টিক টেবিলটা আমরা একটু দেখি। এই ক্যারেক্টারিস্টিক টেবিলটা আমরা দেখি যদি এস আর এখানে ইনপুট কিন্তু 3টা, এটা হচ্ছে প্রেজেন্ট ইনপুট এস আর 2টা ইনপুট, তারপর হচ্ছে নেক্সট প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট আর প্রেজেন্ট স্টেট। আমাদের একটু এখানে ভুল হয়েছে, সরি, একটু এটা হবে নেক্সট আর এটা হবে প্রেজেন্ট, একটু ভুল হয়েছে, সরি। আর দুইটা প্রেজেন্ট ইনপুট দুইটা, আমরা জানি যে এটা সিকোয়েন্সিয়াল সার্কিট। নেক্সট স্টেটটা আসলে এই যে এটা পরে দেওয়া হয়েছে, তো এটা মূলত প্রেজেন্ট স্টেট বোঝায়। আর এটা হচ্ছে এটা এন নাম্বার স্টেট, আর এটা হচ্ছে n+1 নাম্বার স্টেট, তার মানে কি পরবর্তী স্টেট হচ্ছে এইটা, তার মানে নেক্সট স্টেটটা হচ্ছে এটা। আমার এখানে লেখা ভুল হয়েছে, যাই হোক। এখন আমরা বলি যে যেহেতু এই নেক্সট স্টেটটা অর্থাৎ আউটপুটটা কি প্রিভিয়াস স্টেট অর্থাৎ প্রেজেন্ট স্টেট আর হচ্ছে এই প্রেজেন্ট ইনপুটের উপর ডিপেন্ড করে। সো আমরা দেখি যদি S0 হয় R0 হয়, আমি কিন্তু বলছিলাম S0 যখন R0 যেটা হবে তখন মানে প্রেজেন্ট স্টেট যা থাকবে নেক্সট স্টেট তাই হবে, মানে চেঞ্জ হবে না, আনচেঞ্জ থাকবে, ঠিক আছে। আমরা যখন একটু আগে দেখলাম যদি এস এর মান 0 আর এর মান 0 হয় তাহলে এই পরবর্তী স্টেটটা যে Qn+1 এটা কিন্তু যে Qn থাকে, মানে আগের স্টেট থাকে, অর্থাৎ ডাটা হোল্ড করে রাখে। এই যে এস এর মেমোরিতে যে 1 বিট ডাটা যে হোল্ড করতে পারে বা ধরে রাখতে পারে ট্রিগার চেঞ্জ না হওয়া পর্যন্ত, এটাই কিন্তু মেমোরি এলিমেন্ট এভাবে হিসেবে ব্যবহার হয়। আচ্ছা, পরবর্তীতে আমরা একটু দেখি, খুবই দ্রুত আগাবো। আবার এস সমান যদি 0 হয় আর সমান 0 হলে যদি প্রেজেন্ট স্টেটটা যদি 0 থাকে তাহলে নেক্সট স্টেটও কি হবে 0 হবে, অর্থাৎ কি চেঞ্জ হবে না, আনচেঞ্জ থাকবে। কারণ এস যখন 0 আর যখন 0 তখন আসলে কি আউটপুট চেঞ্জ হয় না, আউটপুট হোল্ড করে। সহজ কথা, যদি এস 0 হয় আর যদি 1 হয় তাহলে এটা আউটপুট কি হবে রিসেট হবে, আউটপুট রিসেট হবে মানে কি 0 হবে, আউটপুটটা কি হবে 0 হবে। যাই থাক প্রেজেন্ট স্টেট যাই থাক আউটপুট কি হবে 0 হবে, প্রেজেন্ট স্টেট 0 থাকতে পারে তাহলে আউটপুট 0 হবে। আবার 0 1 যদি হয় আর এর মানে 1, প্রেজেন্ট স্টেট যদি 1 হয় তাও এটা রিসেট করবে। হ্যাঁ, এস যদি 0 হয় তাহলে এটা কি হবে রিসেট করবে, আর যদি 1 হয় তাহলে এটা রিসেট করবে, যাই থাকুক না এটা 0 হয়ে যাবে। আচ্ছা, এখন যদি এস যদি 1 হয় তাহলে আউটপুট মাস্ট বি অন হবে, যদি দুইটাই অন না হয়, দুইটা অন হলে তো ফরবিডেন স্টেট, এটা আমরা বলছি। তাহলে যদি S1 আর 0 হয় তাহলে আমরা দেখছি যে প্রেজেন্ট স্টেট যাই থাক 0 হলেও আউটপুট কি হবে, আউটপুট কিন্তু সেট হবে। আবার যদি 1 0 হয়, প্রেজেন্ট স্টেট যদি 1 থাকে তাও কিন্তু এটা সেট হিসেবে থাকবে, আউটপুট সেট হবে। তার মানে যখন S1 তখন নেক্সট স্টেপ অর্থাৎ আউটপুট কি হবে অন হবে, আর যখন S0 আর R1 তখন ওইটা কি হবে রিসেট হবে অর্থাৎ 0 হবে। যখন 0 0 হবে তখন আনচেঞ্জ থাকবে, আর যখন 1 1 থাকবে যে যেমন যে SO1 R1 তখন কিন্তু এখানে নেক্সট স্টেট কিন্তু যাই থাকুক, বর্তমান স্টেট যাই থাকুক না কেন এটা কিন্তু পরবর্তী স্টেটটা কিন্তু ইনভ্যালিড স্টেট হবে। আবার 1 1 হলে এটা যদি 1ও থাকে, বর্তমান স্টেট যদি 1 থাকে নেক্সট স্টেট কোনো মান পাওয়া যাবে না, এটা ইনভ্যালিড স্টেট হিসেবে থাকবে। তো এইটা যদি এখন আমি এই ক্যারেক্টারিস্টিক যদি আমি মানে এক্সপ্রেশন বের করতে চাই, তাহলে এই ক্যারেক্টারিস্টিক ফাংশন যদি বের করতে চাই এই ট্রুথ টেবিল থেকে, তাহলে আমাদের এখানে কার্নো ম্যাপের মাধ্যমে করতে পারবো। কার্নো ম্যাপ আমরা কার জন্য নেই, 1 এই মিন টার্মগুলোর জন্য, 1-এর জন্য নেই, ঠিক আছে। এখন 1 আছে কয়টা জায়গায়, 1 আছে 3টা জায়গায়, আর 2টা জায়গায় কি আছে ফরবিডেন স্টেপ আছে বা ইনভ্যালিড স্টেট আছে। আমরা কিন্তু বলছি যে এই যে এর আগে কিন্তু আমি আলোচনা করেছিলাম যে এই ইনভ্যালিড স্টেটটা কিন্তু আমাদের বুলিয়ান ফাংশনে কিন্তু সিম্পলিফিকেশনে কাজে লাগে। এই দেখো এখানে কিন্তু কাজে লেগে গেছে, এখানে কিভাবে কাজে লাগছে দেখেন। তার মানে এই 1 1 আমরা করছি
অনটা কোথায় হয়েছে 001 001 কোনটা 001 হচ্ছে এটা 001 হচ্ছে এটা তার মানে এটা হচ্ছে A1 A1টা হচ্ছে কত 100 100 হচ্ছে A1টা তারপর হচ্ছে 101 101 হচ্ছে এটা 101 হচ্ছে এটা আর এটা তাহলে কি হয়েছিল 110 এটা হচ্ছে 110টা হচ্ছে এই যে এটা সরি 110টা হচ্ছে 110 তো ফরবিডেন স্টেট হ্যাঁ এটা হচ্ছে যে এটা 110 হচ্ছে এটা 110 এটা আর এটা হচ্ছে 111 অর্থাৎ 111 হচ্ছে যেটা এখানে 111 তার মানে যেটা এটা হচ্ছে 111 ঠিক আছে এখন আমরা একটু খেয়াল করি যে আমাদের আমি বলছিলাম যে ফরবিডেন যে ইনভ্যালিড যে স্টেট আছে ইনভ্যালিড যে সেলগুলো হয় এইগুলো কিন্তু আমরা সিম্পলিফিকেশনের জন্য কিন্তু চাইলে কিন্তু এটা করতে পারি নিতে পারি তো এইটা নিয়ে কিন্তু আমরা 4টা করে গ্রুপ করি 4টা দিয়ে গ্রুপ করা মানে কি আমাদের দুইটা ভেরিয়েবল এখানে 3টা ভেরিয়েবল আছে এস আর কিউএন এখানে কিন্তু আমাদের 2টা ভেরিয়েবল কি মিনিমাইজ হয়ে যাবে এখান থেকে এই জন্য আমরা এই ফরবিডেন স্টেট আমরা প্রয়োজনে নিতে পারি আবার নাও নিতে পারি যেহেতু এখানে প্রয়োজন হচ্ছে আমাদের গ্রুপিং হচ্ছে আমরা নিয়ে নিব আর এখানে একটা অন ছিল আমরা এখানে এই ওয়ানের সাথে গ্রুপ করলাম কারণ এটা ওভারল্যাপ হতে পারে এটা আমরা জানি তো এখান থেকে আমরা কি পাচ্ছি এখানে এই প্রথমটা থেকে কি পাচ্ছি শুধু এস পাচ্ছি এই গ্রুপ থেকে কি পাচ্ছি এই গ্রুপ থেকে শুধুমাত্র আমরা এই গ্রুপ থেকে শুধুমাত্র আমরা কি পাচ্ছি এস পাচ্ছি কারণ সব জায়গায় ওয়ান আছে বাট বাকি কোথাও কিন্তু সেম জিনিস নাই এই 4টা সেলেই সেম চলক ভেরিয়েবল নাই আর এখান থেকে আমরা কোন চলকটা পাচ্ছি এখানে 0 এখানে 1 তার মানে কি এস নাই এখানে তার মানে শুধু আর নট কিউএন আর এর মান 0 কিউএন এর মান 1 শুধুমাত্র এইটা আছে তো এইটার করসপন্ডিং এটা হচ্ছে মিন টার্ম হচ্ছে এইটা তো নেক্সট স্টেটের যে ক্যারেক্টারিস্টিক যে ভেরিয়েবল ফাংশন সেটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম আশা করি বুঝতে পারছেন এরপর আমরা পরবর্তীটায় যাই যে কি ফ্লিপ ফ্লপ হচ্ছে এছাড়া ফ্লিপ ফ্লপের জাস্ট আপডেট ভার্সন এটা জাস্ট এছাড়া ফ্লিপ ফ্লপে আমরা দেখছি যে এছাড়া ফ্লিপ ফ্লপের কাজ কিন্তু 3টা একটা হচ্ছে আমরা কি বলছে ডাটা হোল্ড করে মানে চেঞ্জ হয় না ডাটা ধরে রাখে আর হচ্ছে সেট হয় আর হচ্ছে রিসেট হয় আর একটা স্টেট ছিল যেটা হচ্ছে ইনভ্যালিড স্টেট এটা হচ্ছে এর একটা নেগেটিভিটি তো এই জেকে ফ্লিপ ফ্লপের মাধ্যমে কিন্তু সেই ইনভ্যালিড স্টেটটাকে অ্যাভয়েড করা হয়েছে জেকে ফ্লিপ ফ্লপ সেমভাবে তৈরি করা হয়েছে 2টা ইনপুট জেকে এবং অবশ্যই তো ক্লক পালস থাকবেই আর এখানে একটা আরেকটা ফরওয়ার্ড ইনপুট আছে আউটপুটটাকে আবার ইনপুটের সাথে দেওয়া হয়েছে এই জিনিসটা একটু আলাদা তাছাড়া সেমভাবে কিন্তু করা হয়েছে তো এইখানে সেম কাজ করে শুধুমাত্র ওই ফরবিডেন স্টেটটা অ্যাভয়েড করার জন্য যখন এটা 1 হবে তখন ফরবিডেন স্টেট এছাড়া ক্ষেত্রে যেটা হয়তো ইনভ্যালিড এখানে সেটা ইনভ্যালিড না হয় এখানে সেটা টগল করে হ্যাঁ টগল করা মানে কি আউটপুট স্টেট চেঞ্জ করে তো আমরা একটু দেখি যেমন এখানে 0 হলে পরে আনচেঞ্জড সেটা কিন্তু এর মতোই এসআর এর মতোই 0 K1 তার মানে এটা কিন্তু রিসেট করবে J0 মানে রিসেট করবে আর J1 মানে সেট করবে হ্যাঁ আউটপুট স্টেট যাই থাক প্রেজেন্ট স্টেট এটা যেমন এটা প্রেজেন্ট স্টেট এটা হচ্ছে নেক্সট স্টেট এটা হচ্ছে নেক্সট স্টেট তো আমার প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট থেকে তাকানোর দরকার নাই তারপরে দেখছি এখানে এটা কিন্তু ভেরিয়েবল কিন্তু 3টা কারণ নেক্সট স্টেপটা ডিপেন্ড করবে হচ্ছে ইনপুট ভেরিয়েবল এবং আগের যে স্টেটটা আছে তার উপরে তারপরে যদি বলি যদি J0 K0 হয় তাহলে কিন্তু এই নেক্সট স্টেটটা সরি এটাই নেক্সট স্টেট এটাই কিন্তু নেক্সট স্টেট এখানে এটাই নেক্সট স্টেট এটা জাস্ট কন্ডিশনটা দেওয়া হয়েছে আচ্ছা তার মানে J0 K0 হলে এই নেক্সট স্টেটটা কি থাকবে আগের স্টেটেই থাকবে কি অন থাকবে অর্থাৎ এটা ডাটা হোল্ড করবে J0 মানে এটা রিসেট হয়ে যাওয়া J0 K1 মানে এটা কি রিসেট হয়ে যাওয়া রিসেট মানে 0 হয়ে যাওয়া আর J1 K0 মানে J1 হয় মানে কি এটা সেট হয়ে যাওয়া অর্থাৎ অন হয়ে যাওয়া অর্থাৎ J1 হলে K0 হলে আউটপুট অবশ্যই অন হবে সেট হবে আর যেখানে J1 K1 J সমান 1 K সমান 1 তখন কিন্তু এই নেক্সট স্টেটটা কি হচ্ছে টগল করতেছে টগল করা মানে কি আগের যে স্টেট ছিল তার কমপ্লিমেন্ট হচ্ছে টগল করা মানে 0 থাকলে 1 1 থাকলে 0 হচ্ছে তার মানে এই যে এখানে জাস্ট অনটাকে এখানে টগলিং করতেছে যখন অন তখন এটা টগলিং করতেছে যেখানে এসআর এ ইনভ্যালিড হইতো তো এটার ক্যারেক্টারিস্টিক টেবিলটা আমরা যদি দেখি এটা হচ্ছে 3টা হচ্ছে ইনপুট প্রেজেন্ট স্টেট আর এটা হচ্ছে নেক্সট স্টেট এখন J0 হলে K0 হলে এখানে প্রেজেন্ট স্টেট যা নেক্সট স্টেট তাই থাকবে অর্থাৎ চেঞ্জ হবে না আনচেঞ্জ থাকবে
J0 যদি K0 হয়, তা নেক্সট স্টেট যদি 1 থাকে, এখানে বর্তমান স্টেট যদি 1 থাকে, যেহেতু J0 K0 যখন দুটোই 0 তখন কিন্তু এটা আনচেঞ্জ থাকবে, অর্থাৎ 1ই থাকবে। যখন J0 K1 অবশ্যই এটা রিসেট করবে, আউটপুট কি হবে, আউটপুটটা রিসেট হবে, প্রেজেন্ট স্টেট যাই থাক না কেন, 0 থাকলেও এটা রিসেট করবে। আবার যদি 0-1 হয়, এখানে যদি প্রেজেন্ট স্টেট 1ও থাকে তাও কিন্তু এটা রিসেট করবে, ঠিক আছে। আবার যদি J1 K0 যদি হয়, তাহলে প্রেজেন্ট ইনপুট যাই থাক না কেন এটা কিন্তু আউটপুট অন হবে, অর্থাৎ সেট করবেই, ঠিক আছে, এখানে সেট করবে। 1-0 হলে প্রেজেন্ট স্টেট যাই হোক না কেন পরবর্তী স্টেট কি হবে, এখানে যেমন 1 আছে তাও কিন্তু অন হবে, এখানে 0 ছিল তাও অন হয়েছে, কারণ এটা 1-0। আর যখন 1-on হবে SR J1 K1, সেক্ষেত্রে প্রেজেন্ট ইনপুট যাই থাকে না কেন নেক্সট স্টেট কি হবে, টগল হবে, এটা টগল হয়েছে, মানে স্টেট চেঞ্জ হয়েছে, জিএলই টগল হচ্ছে, ঠিক আছে, স্টেট চেঞ্জ হয়েছে। 1-on-0 যদি বর্তমান স্টেট 1 থাকে, তাহলে 1-on ইনপুট হলে স্টেটটা চেঞ্জ হয়ে 0 হয়ে যাবে। এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স টেবিল। তো এইখান থেকেও আমরা কিন্তু এই JR এর আমরা নেক্সট স্টেটের আমরা কি ইকুয়েশন পেতে পারি। এখানে আমরা কাউন্ট ম্যাপ থেকে ঠিক আগের মতোই, যেহেতু এখানে ইনভ্যালিড স্টেট নাই, কয়টা 1 পাইছি, 1টা 2টা 3টা 4টা 1 পাইছি, 4টা 1 পাইছি কোথায় কোথায় কোন মানের জন্য, 0 0 1, 3 ভেরিয়েবল JK QN। 0 0 1 মানে কত, 0 0 0 1, তার মানে এখানে 1 বসবে, এই 1টা এখানে বসবে, তারপরে এই 1টা কোথার জন্য 1 0 0 1 0 0 হচ্ছে যে এইটা 1 0 0, তারপর আসছে কত 1 0 1 1 0 1 হচ্ছে এইটা 1 0 1 হচ্ছে এইটা, আর এটা হচ্ছে 1, এই কাউন্ট ম্যাপের মাধ্যমে করতেছি 1 1 0 1 1 0, এটা হচ্ছে 1 1 0 হচ্ছে এটা 1 1 0, তার মানে এটা হচ্ছে এটা। এখন আমরা গ্রুপিং করলে এই দুটো অ্যাডজাসেন্ট আর এই দুটো অ্যাডজাসেন্ট হয়, এইখান থেকে আমরা পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি, খেয়াল করি এখানে কি আছে, এখানে আছে হচ্ছে জে, এখানে যেটা আছে এখানে জে আছে, আর এখানে কি আছে, জে আছে, আর এখানে K0 Q1 0, কিন্তু এখানে K1, এখানে Q1 0 আছে, QN কি আছে 0 আছে, তার মানে আমার কি জে QN নট, যেহেতু QN এর মান 0, তাহলে জে QN নট আমরা এই গ্রুপ থেকে পাচ্ছি এইটা। আর এই গ্রুপে কি আছে, জে তো অবশ্যই নাই, কারণ এখানে 0 এখানে 1, সো এই গ্রুপে নাই। তাহলে কি আছে K নট QN, যেহেতু এখানে 0 আর এটা 1, K নট QN, K নট QN, জে QN নট আর K নট QN, এটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন। এর পরবর্তীতে আছে ডি ফ্লপ ফ্লপ। ডি ফ্লিপ ফ্লপটা হচ্ছে জাস্ট এসআর ফ্লিপ ফ্লপের দ্বারা এটা তৈরি করা হয়। এসআর ফ্লিপ ফ্লপের জাস্ট আর এর সাথে যদি আমি ডিটাকে বা এসটাকে আমি একটা ন্যান্ড গেটের মাধ্যমে এটা লাগিয়ে দিই, এটা ইনভার্টারের মাধ্যমে লাগাই দিই, তাহলে এটা ডি ফ্লিপ ফ্লপ তৈরি হয়ে যাবে। ডি ফ্লিপ ফ্লপ হচ্ছে জাস্ট সেট রিসেট ফ্লিপ ফ্লপ, জাস্ট ডাটা সেট করতে পারে, রিসেট করতে পারে, সেট করতে পারে, রিসেট করতে পারে, মানে শিফট করতে পারে, ডাটা রাখতে পারে, ডাটা ছেড়ে দিতে পারে, ডাটা রাখতে পারে, ছেড়ে দিতে পারে। এই জন্য শিফট রেজিস্টারে এটা ব্যবহার করা হয়। শিফট রেজিস্টারে এই ডি ফ্লপ ফ্লপটা ব্যবহার করা হয়। এখানে কোনো ইনভ্যালিড স্টেট হবে না, জাস্ট ডাটা হোল্ডও করবে না, জাস্ট ডাটা একটা পর একটা শিফট করবে, চেঞ্জ করবে। তার মানে ডি যখন 1 তখন এটা সেট করবে, ডি যখন 0 তখন এটা রিসেট করবে। খুব সিম্পল, যেহেতু একটা ইনপুট, ডি যখন 0 তখন অন, ডি যখন 0 তখন নেক্সট স্টেপ 0 হবে, ডি যখন অন তখন নেক্সট স্টেপ কী হবে, অন হবে। খুবই সিম্পল, এটা হচ্ছে তার ট্রুথ টেবিল। আর এর ক্যারেক্টারিস্টিক্স টেবিলটা হচ্ছে এরকম, প্রেজেন্ট স্টেট D0, এটা প্রেজেন্ট স্টেট, এটা নেক্সট স্টেট। খুবই সিম্পল, 0 হলে প্রেজেন্ট স্টেট যাই থাক না কেন এটা নেক্সট স্টেট কী হবে, 0 হবে। যদি 0 হয় প্রেজেন্ট স্টেট যাই থাক না কেন 1 আছে, তাও এটা কী হবে, 0 হবে। যদি D1 হয় প্রেজেন্ট স্টেট যাই থাক না কেন এটা 1 হবে। D1 থাকলে আউটপুট অন হবে, D0 থাকলে আউটপুট অন থাকবে, প্রেজেন্ট স্টেট যেটাই থাক না কেন, ঠিক আছে। একটু দেখবেন খেয়াল করে। তাহলে আসলে এটা যদি আমি এইটার যদি আমি ফাংশন বের করি, তাহলে 1 আছে কোথায়, এখানে 1 আছে, অর্থাৎ ডি যখন 1 তখন হচ্ছে নেক্সট কি এটা 1, তার মানে এটার আউটপুট কি হবে, ডি এর সমান হবে, এটার আউটপুট ডি এর। এটার জন্য আমাদের কাউন্ট ম্যাপ লাগছে না, খুবই সিম্পলি আমরা বের করে ফেলতেছি, এটা ডি এর সমান হবে। অর্থাৎ ডি যখন 1 তখন এটা নেক্সট স্টেট 1, আর কোনো কিছু ডিপেন্ড করতেছে না। এখানে কিন্তু প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করতেছে না, শুধুমাত্র ডি এর উপর ডিপেন্ড করছে। ডি 0 হলে আউটপুট 0, ডি 1 হলে আউটপুট 1, ঠিক আছে। আমরা শেষের দিকে এটা হচ্ছে টি ফ্লিপ ফ্লপ। টি ফ্লিপ ফ্লপটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপটা তৈরি করা হয়েছে। তার আগে একটু বলি, আমাদের ফ্লিপ ফ্লপ কনভার্সনের প্রশ্ন এসে থাকে কিন্তু। তার মানে এখানে যদি বলি
যে এস এর জায়গায় ডি হয়েছে, এস এর জায়গায় ডি, আর এখানে হচ্ছে কি আর এর জায়গায় কি হয়েছে, এই ডি নট হয়েছে, ডি নট। অর্থাৎ কি, যদি আমি এস সমান আর নট করি, এস এর একটা ইনপুটকে যদি আমি নট করে এস সমান আর নট, এই শর্তের জন্য, এই কন্ডিশনের জন্য কিন্তু এস আর ফ্লিপ ফ্লপটা ডি ফ্লিপ ফ্লপে কিন্তু কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এটাই বলার ছিল। এরপরে আমরা যাই হচ্ছে টি ফ্লিপ ফ্লপ। টি ফ্লিপ ফ্লপটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ থেকে তৈরি করা হয়। দেখেন জেকে ফ্লিপ ফ্লপ থেকে এটা আসছে। এখানেও জাস্ট একটা ইনপুট, টি ইনপুট। ডি ফ্লিপ ফ্লপটা যেমন কি ডাটা ইনপুট, ডাটা যা দেওয়া হয় আউটপুট তাই পাওয়া যায়, বা ডিলে ইনপুট। আর টি ফ্লিপ ফ্লপ হচ্ছে টগল ইনপুট, টগল ফ্লিপ ফ্লপ বলা হয়। টগল ফ্লিপ ফ্লপ মানে কি, যখন টগল ইনপুট হাই থাকবে, যখন টি সমান 1 থাকবে, যখন এটা যখন টি সমান 1 হবে, তখন যখন টগল ইনপুট যখন 1, তখন জাস্ট নেক্সট স্টেটটা কি করবে, টগল করবে, তার মানে তার স্টেট চেঞ্জ করবে। এখানে যেমন যদি টি 0 হয়, তাহলে নেক্সট স্টেট কিন্তু আনচেঞ্জ থাকবে। টি যদি 0 হয় তখন কিন্তু আনচেঞ্জ থাকবে। বাট টি যদি 1 হয় তখন কিন্তু এটা টগল করবে। টি যখন 1 হবে তখনই নেক্সট স্টেট কি হবে, কিউ নট, অর্থাৎ বর্তমান স্টেটের কমপ্লিমেন্ট হবে, অর্থাৎ স্টেট চেঞ্জ করে ফেলবে। এই জন্য এটা বলা হয় টগল ফ্লিপ ফ্লপ বলা হয়। এটা হচ্ছে সত্য সারণী, ট্রুথ টেবিল, আর এটা হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক্স টেবিল। খুবই সিম্পল, যখন 0 হবে তখন যদি কিউএন 0 থাকে, তাহলে এটা সিম্পল 0ই থাকবে, এটা নো চেঞ্জ হবে। যখন এটা 0 হবে তখন কিউএন 1 থাকলে 1ই থাকবে, কারণ 0-র জন্য, টি এর মান 0-র জন্য স্টেট চেঞ্জ হয় না, ওটা হোল্ড করে রাখে। আর এখানে টির মান যদি 1 হয়, প্রেজেন্ট স্টেট যাই থাকে না কেন, এটা কি করবে, টগল করবে, তার বিপরীতটা হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এটা নেক্সট স্টেটটা প্রিভিয়াস স্টেটের বিপরীত আউটপুট দেবে। এখানে যদি 1 হয়, নেক্সট স্টেট 1 থাকলে, তার মানে পরবর্তী প্রেজেন্ট স্টেট 1 থাকলে নেক্সট স্টেট কি হবে, 0 হবে। তো এখান থেকে যদি আমরা খেয়াল করি, কিউ1 এর যদি আমরা এক্সপ্রেশন বের করতে চাই, কিউ1 এর এক্সপ্রেশন বের করতে চাইলে আমাদের এইটার জন্য মিন টার্ম নিতে হবে, এটার জন্য মিন টার্ম নিতে হবে। মিন টার্ম নিলে কি পাওয়া যাবে, এই দুটো থেকে টি নট কিউএন আর টি কিউএন নট। খেয়াল করুন, দেখেন যে টি নট 0, টি নট কিউএন আর টি কিউএন নট, এই যে দেখেন এটা কিন্তু এক্সক্লুসিভ অরের ফাংশন, আমরা পরে আসছি। তো এটা মূলত হচ্ছে এই যে এই ফ্লিপ ফ্লপের এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলো পরীক্ষায় অনেক জায়গায়, অনেক পরীক্ষা, সব পরীক্ষায় মূলত এখান থেকে প্রশ্ন হয়। আর এখান থেকে তো আরও এমসিকিউ, অনেক স্মার্ট এমসিকিউ কিন্তু এখান থেকে করা সম্ভব। এটা একটু ভালো করে বুঝবেন, ভালো করে পড়বেন। আর আমি যে রেফারেন্সে যে কয়েকটা ওয়েবসাইটের নাম দিয়েছি পিডিএফে, সেইগুলোতে আপনারা প্র্যাকটিস করবেন, আশা করি বুঝতে পারবেন, আর বুঝলে এখান থেকে আপনারা উত্তর করতে পারবেন। এরপর আছে ফ্লিপ ফ্লপের যে নর্মাল ব্যবহার, অ্যাপ্লিকেশনগুলো আমরা জাস্ট দেখলাম। এছাড়া ফ্লিপ ফ্লপের জাস্ট সেট রিসেট এবং হোল্ড করে, এর সাথে কি করে, হোল্ড করে। আর হচ্ছে এটা সিম্পল স্টোরেজ হিসেবে ব্যবহার হয়, যেহেতু 1 বিট ডাটা হোল্ড করতে পারে। আর জেকে ফ্লিপ ফ্লপ হচ্ছে এটা মানে এখানে যেমন ফরওয়ার্ডিং স্টেট থাকে এছাড়া ফ্লিপ ফ্লপে, এখানে সেই ফরওয়ার্ডিং স্টেটটা কি হয়, টগলিং হয়। এটাও সেট রিসেট হয়, আবার কিন্তু এই অনের জন্য কি টগলিং হয়। এই টগলিং হয় মানে স্টেট চেঞ্জ হওয়ার কারণে এটা কিন্তু কাউন্টার হিসেবে ইউজ হয়। কাউন্টার, যেমন ডিজিটাল ঘড়িতে কি স্টেট চেঞ্জ হচ্ছে, 1 হচ্ছে 0 হচ্ছে, এক্ষেত্রে কিন্তু এই জেকে ফ্লিপ ফ্লপ এই ইউজ করা হয়। কাউন্টারে কিন্তু জেকে ফ্লিপ ফ্লপ ইউজ করা হয়। ডি ফ্লিপ ফ্লপে ডাটা স্টোরেজ, অর্থাৎ ডাটা যদি দেয়, অর্থাৎ ডাটা দেয়া মানে কি, ডাটা যদি 1 হয় তাহলে এটা কি স্টোর করবে, আর ডাটা D0 হলে ডাটা সরাই ফেলবে, মানে কি ডাটা শুধুমাত্র কি রাখছে এবং শিফট করে চেঞ্জ করে দিচ্ছে। এটা হচ্ছে রেজিস্টারে, শিফট রেজিস্টার এটা ইউজ হয়, মেমোরি ইউনিট ইউজ হয়। টি ফ্লিপ ফ্লপ টগলিং এর ক্ষেত্রে ইউজ আমরা দেখলাম একটু আগে। এটা ফ্রিকোয়েন্সি ডিভাইডার্স আর কাউন্টারে যেটা বললাম এটা ইউজ হয়। কাউন্টারও যেমন যে ফ্লিপ ফ্লপ টগলিং হয় এটা ইউজ হয়। এটা মূলত হচ্ছে ফ্লিপ ফ্লপের ব্যবহার। এইগুলো আরও ডিটেলস পিডিএফ শিটে দেওয়া আছে, ওইখান থেকে পড়লে আশা করি আপনারা উপকৃত হতে পারবেন। এরপরে রেজিস্টার কাউন্টার আছে। রেজিস্টার কাউন্টার যে পিডিএফে আমি যে শিটগুলো দিয়েছি ওই জিনিসগুলো পড়লে, কারণ এখান থেকে থিওরিটিক্যাল কোশ্চেন আসবে, ওইখান থেকে আসলে টেকনিক্যাল কোশ্চেন আসার চান্স কম, টেকনিক্যাল কোশ্চেন নাইও এরকম। তো ওইটা আপনারা ওই শিট থেকে পড়ে নেবেন এবং আরও যে ওয়েবসাইটগুলো আছে, বইগুলো আছে, সেখান থেকে পড়বেন। আশা করি ওখান থেকে আপনারা করতে পারবেন। ক্লাসটা এমনিতে অনেক লম্বা হয়ে গেছে, ক্লাসটা লম্বা হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আর আজকের পর্যন্ত ক্লাস এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং ভালো পড়াশোনা করুন। এবং যেটা আমাদের আপনাদের জন্য একটা বিশেষ সুযোগ, বিশেষ বিসিএস, এখান থেকে আপনারা খুব সহজেই একটু প্রস্তুতি নিলে আপনারা ক্যাডার হতে পারবেন, শিক্ষা ক্যাডার হতে পারবেন, যাদের ইচ্ছা শিক্ষা ক্যাডারে আসার।
এটা নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস আমি করব, আমাদের এই ক্যাডারের সুযোগ সুবিধা বা ক্যাডারের অবস্থা কি বা কীভাবে পড়তে হবে, সাজেশন নিয়ে আমি একটা রিভিউ ক্লাস করবো সিএসসির উপরে। সেই ক্লাসে আপনার ডিটেল জানতে পারবেন। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।